হৃদয়ে লিখেছি তোমারই নাম। নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 6। জাহিন সবে মাত্র 4 কদম পেরিয়েছে বাড়ির ভেতরে এসে এর মাঝে ফোনের রিংটোন বেজে উঠে। এই সময় সারাফকে ফোন করতে দেখে জাহিন কিছুটা অবাক হয়, তবে এত কিছু না ভাবে ফোন ধরে বলে, সারাফ বল। ভাই তুমি কই? এই তো মাত্র বাড়িতে আসলাম। কেন, কি হয়েছে? ভাই তোমাকে একবার থানায় আসতে হবে। জাহিন ভরকালো থানায় যাওয়ার কথা শুনে। হঠাৎ থানায় যাওয়ার কথা বলছে কেন এই ছেলে? কার কি হয়েছে? জাহিন ভ্রু কুঁচকে বলে, হঠাৎ থানায় আসতে বলছিস কেন? সারাফ আমতা আমতা করে বলে, আসলে ভাই নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে। জাহিন উত্তেজিত হয়ে বলে, মানে নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে মানে? ও তো। ভাই তুমি থানায় আসো, ফোনে এত কথা বলা সম্ভব নয়। বলেই ফোন কেটে দেয় সারাফ। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে নুহাস অ্যারেস্ট হয়েছে। কিন্তু ছেলেটা এটুকু সময়ের মাঝে কি এমন করলো যে অ্যারেস্ট হলো? ছেলেকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম বলেন, এই জাহিন কি হলো? আর নুহাস অ্যারেস্ট হয়েছে মানে? জাহিন বিড়বিড় করে বলে, আমায় এক্ষুনি থানায় যেতে হবে। মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই জাহিন দৌড়ে বাড়ি থেকে বের হতে নিবে তখনই রিহান সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে। রিহান সবে বাড়িতে এসে পৌঁছেছে। ভাইকে এভাবে দৌড়ে আসতে দেখে রিহান উদ্গ্রীব হয়ে বলে, ভাইয়া কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? জাহিন উত্তেজিত হয়ে বলে, আমার সাথে চল রিহান। কিন্তু কোথায় যাব? তুই চল আগে আমার সাথে। রিহান আর জাহিন একসাথে বেরিয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা অয়ন্তী চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার কি বিপদ হলো? তার এই বাড়িতে আসার পর থেকেই একটা না একটা বিপদ হয়েই যাচ্ছে। শেখ রেজাউল আর কোকেয়া বানু ত্রস্ত পায়ে হেঁটে আসেন। রেকেয়া বানু উৎকণ্ঠা হয়ে বলেন, কি হয়েছে বৌমা? জানি না মা কি হয়েছে, শুধু বুঝতে পারলাম নুহাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। রেকেয়া বানু দিশেহারা গলায় বলেন, কি বলছো তুমি বৌট মা? আমার নুহাস দাদু ভাইকে অ্যারেস্ট করেছে মানে? বেশি উত্তেজিত হয়ে যাওয়াতে রেকেয়া বানু মাথা ঘুরে পড়তে নিলেই পাশে থাকা স্বামী নামক বট বৃক্ষের মতো আগলে রাখা মানুষটা স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, কোকেয়া তুমি ঠিক আছো? বসো এখানটায়। স্ত্রীকে সোফায় বসিয়ে দেন শেখ রেজাউল সাহেব। অয়ন্তী দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বলে, দাদু আপনি পানিটা খান, ভালো লাগবে। রেকেয়া বানু রেগে বাজখাই কণ্ঠে বলে উঠেন, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূরে সরাও। ও এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। বিপদ যেন পিছু ছাড়ছে না আমাদের। অয়ন্তী কথাটা শোনা মাত্রই আনমনে 2 কদম পিছিয়ে যায়। জোহরা বেগম অয়ন্তীর কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে বলেন, মা আপনি কি বলছেন এসব? নুহাস অ্যারেস্ট হয়েছে, তাতে অয়ন্তীর দোষ কোথায়? এমন সময় আহান ট্যাব হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার পেছনে পেছনে আসছেন রুনা আক্তার। আহান নিচে নেমেই হাঁপাতে হাঁপাতে বলল, চাচি নুহাস ভাই নাকি একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে, আর তার জন্য নাকি লোকজনরা নুহাস ভাইকে মেরে থানায় নিয়ে গেছে। আহানের কথাটা বলার সাথে সাথে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজের উৎস কোথায় সেটা দেখার জন্য কিচেনের সামনের দিকে তাকাতেই আঁতকে উঠে সকলে। যারা দাঁড়িয়ে আছে তার পায়ের উপরে গরম কফির মগ পড়েছে। গলায় ঝুলছে হেডফোন, জ্যাকেটের পকেটে ফোন। যারা ফুল সাউন্ড দিয়ে গান শুনছিল আর নিজের জন্য কফি বানাচ্ছিল। কফি বানিয়ে কিচেন রুম থেকে ড্রয়িং রুমে এসে দাদুর এমন অবস্থা দেখে কান থেকে হেডফোন খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে আহান দৌড়ে এসে তিক্ততায় ভরা কথাটা বলে, আর তারপরেই ঘটে যায় দুর্ঘটনাটা। যারার পায়ে গরম কফি পড়েছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, সে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে।
টাটকা গরম কফি আর ভারী কফির মগ নিজের পায়ের উপরে যেভাবে পড়েছে তাতে যারা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠার কথা ছিল কিন্তু যারা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। অয়ন্তী দৌড়ে যারার কাছে গিয়ে শঙ্কিত গলায় বলে, যারা এটা কি করলে তুমি? তোমার পা তো লাল হয়ে গেছে। পরপর জোহরা বেগম আর রুনা আক্তার দৌড়ে আসেন। মেয়েকে এভাবে পাথরে মতো দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম ধরা গলায় বলেন, এই যারা কি হয়েছে মাতর? যারার মুখে কোনো কথা নেই, তার কানে এখনো বেজে যাচ্ছে আহানের বলা কথাটা। তার নুহাশ ভাই একটা মেয়ের সাথে অসভ্যতাম করতে গিয়ে ধরা খেয়েছে। জনগণের কাছে এই কথাটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। যারা তার পাশে দাঁড়িয়ে থাকা সবাইকে উপেক্ষা করে আহানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, ট্যাপটা দে। আহান কোনো অশান্তি করল না, চুপচাপ বোনের হাতে ট্যাপটা দিয়ে দিল। অন্য সময় হলে জীবনেও নিজের ট্যাপটা যারাকে দিত না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। যারা অনলাইনে ঢুকে নিউজ ফিড স্ক্রুল করতে লাগল। সারা নিউজ ফিড জুড়ে নুহাসের নিউজ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নুহাসকে জনগণরা মিলে হেনস্থা করছে। যারা কমেন্ট বক্স গিয়ে সবার কমেন্ট পড়তে শুরু করল। কেউ বলছে, ছি ছি, এসব রাজনীতি করা ছেলেরা এমনই করে, আমার আগে থেকেই জানা ছিল। এসব ছেলেদের গণধোলাই দেওয়া উচিত। কেউ বলছে, ভালো মানুষের মুখোশের আড়ালে এই ছিল তাহলে এদের আসল পরিচয়। এদেরকে পুলিশের হাতে নয়, এদেরকে মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক, তারপর মেয়েরা এর শোধ তুলে নিবে। জানোয়ার একটা। আরো অনেক বাজে বাজে কমেন্ট করেছে যেগুলা যারার পড়তে রুচিতে বাজছে। যারা ট্যাবটা আহানের হাতে দিয়ে দেয় আর কমেন্ট পড়ার শক্তি পাচ্ছে না সে। চোখ দুটো জলে টলমল করছে আর এক মুহূর্ত দেরি না করে গরমে ঝলসে যাওয়া বানিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায়। বাড়ির সবাই হতবাক হয়ে যারাকে দেখে গেল। হঠাৎ করে মেয়েটার হলো কি? অয়ন্তীও দৌড়ে যারা যারা বলতে বলতে যারার পেছনে পেছনে গেল। বাড়ির প্রবীণ পুরুষ সদস্যরা বাড়িতে নেই। জোহরা বেগম তাড়াতাড়ি করে স্বামীকে ফোন করে সবটা খুলে বলেন। কিন্তু দুই ভাই গেছে শহরের বাইরে বিজনেসের কাজে, আসতে মিনিমাম রাত 10টা তো বাজবেই। রিহান গাড়ি ড্রাইভ করছে, যতটা জোরে গাড়ি ড্রাইভ করা যায় ততটাই জোরে ড্রাইভ করছে। জাহিন নেহালকে ফোন করেছে, আগে নুহাসের জামিনের ব্যবস্থা করতে হবে, পরেরটা পরে দেখা যাবে। আর এটা জাহিন সিউর হয়ে গেছে নুহাসকে এই কেসে যে ইচ্ছে করে ফাঁসিয়েছে। নেহাল ফোন ধরতেই জাহিন বলে, কোথায় তুই? বাড়ি পৌঁছে গেছিস? না, আর কিছুক্ষণের মাঝে পৌঁছে যাব। গাড়ি ঘুরিয়ে থানায় আনায়। নেহাল গাড়িটা এক সাইডে থামিয়ে চিন্তিত হয়ে বলে, থানায় কেন? নুহাসকে জামিন করাতে হবে। মানে নুহাস তো? ওকে সে তারা চিহ্ন কস্টুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসানো হয়েছে। কিভাবে? জানি না আমি থানায় যাচ্ছি, তুই ওর জামিনের ব্যবস্থা কর প্লিজ। কিন্তু এত তাড়াতাড়ি কি করে জামিনের ব্যবস্থা করব? আমি কিছু জানি না, তুই যে করেই হোক একটা ব্যবস্থা কর প্লিজ। ঠিক আছে, আমি দেখছি, বলেই ফোন কেটে দেয় নেহাল। নেহাল গাড়ি ঘুরিয়ে নিয়ে চলল নিজের অফিসে। ওখানে গিয়ে নুহাসের জামিন পাওয়ার জন্য আগে রসিদ তৈরি করতে হবে, তারপর তা কোর্টে নিয়ে সেটা মঞ্জুর করে তারপর থানায় যেতে হবে। 3 জন পুরুষ মানুষ বসে আছে ত্রিভুজ আকারে ফেলে রাখা 3টা সিঙ্গেল সোফায়। 2 জন পুরুষ 55-এর ঊর্ধ্বে বয়স, তো আরেকজন 25 থেকে 26 বছরের বয়সের এক যুবক। যুবকটি পায়ের পা তুলে ফোন টিপছে। তার সামনে যে বয়স্ক 2 জন মানুষ বসে রয়েছে তাতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। বয়স্ক 2 জন পুরুষের মাঝ থেকে একজন তিরিক্ষি মেজাজে বলেন, তোমার প্ল্যান তো ফেইল হয়ে গেল। যুবকটি ফোনের দিকে দৃষ্টি রেখেই শান্ত গলায় বলল, ফেইল কোথায় দেখলেন? আমার প্ল্যান তো সাকসেসফুল হলো, শুধু জাহিনের জায়গায় নুহাস ফেসে গেছে।
মধ্যবয়স্ক লোকটি কপট রাগ দেখিয়ে বলল, আমরা নুহাশকে নয় জাহিনকে ফাঁসাতে চেয়েছিলাম। যুবকটি মধ্যবয়স্ক মানুষটির দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কথায় আছে কান টানলে মাথা আসে। জাহিনের কান হচ্ছে নুহাশ, তো নুহাশের কান টানলে মাথা আপনা আপনি আসবে। মাথা আসার ব্যবস্থা আপনার লোকজনকে বলেন করে দিতে, তাহলেই তো লেটা চুকে যায়। আর আমি ছাড়া আপনি অচল মেয়র খলিল সাহেব। ওই দিনের অরহান ফাউন্ডেশনে আগুনটা কিন্তু আমি লাগাতেই আপনাকে সাহায্য করেছি। আমি ওই দিকের সব রকমের খবরাখবর দিলে তারপর আপনি আপনার চাল চালতে পারেন। খলিল তালুকদার একটু নড়েচড়ে বসে ওনার পাশে থাকা মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাতেই লোকটি বলে উঠে, চিন্তা করবেন না মেয়র সাহেব, এবারের নির্বাচনে আপনিই জিতবেন। পারলে রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে আপনাকে জিতিয়ে দিব আমি। এর মাঝে যুবকটি বলে উঠল, আমাকে যেতে হবে এবার, কারণ এই দুঃখে তো আমাকেও একটু সামিল হতে হবে নাকি? আপন মানুষ যদি এমন ভারাক্রান্ত সময়ে না পাশে থাকে তাহলে কিসের আপন মানুষ? কথাটা বলেই চলে গেল যুবকটি। খলিল তালুকদারের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, ও নাকি আপন মানুষ? ঘরের শত্রু বিভীষণ একটা। খলিল তালুকদার রাশভারী গলায় বলল, এই বিভীষণকেই সবসময় আমার পাশে চাই চেয়ারম্যান সাহেব। নুহাশ আগের ন্যায় বসে রয়েছে, তবে চোয়াল শক্ত রেখে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কানের মাঝে তিক্ততাময় কথাগুলা মনে হচ্ছে কেউ জোর করে ঠেলে দিচ্ছে। নুহাশ টেবিলের উপরে থাকা পানির বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে মারে দেয়ালে, সাথে সাথে শব্দ করে বোতলটা নিচে পড়ে। নুহাশ দু হাত দিয়ে নিজের উস্কো খুস্কো হয়ে থাকা চুলগুলা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ন্যায় ভেসে উঠে রাতের আধারের কয়েক প্রহর আগে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনাটা। গাড়ির টায়ার চেঞ্জ হওয়ার পর নুহাশ গাড়ি ড্রাইভ করে অর্ধেক রাস্তায় আসতেই হঠাৎ করেই গাড়ির সামনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে পড়ে। নুহাশ সাথে সাথে গাড়ি ব্রেক করাতে মেয়েটি এ যাত্রায় বেঁচে যায়। এ রাস্তায় দিয়ে সচরাচর বেশি গাড়ি চলফেরা করে না, হাতে গোনা 5 থেকে 6টা গাড়ি চলতে দেখা যায়। মেয়েটি দৌড়ে গাড়ির কাছে আসে। নুহাশ গাড়ির কাঁচ নামিয়ে কপট রাগ দেখিয়ে বলে, এভাবে কেউ গাড়ির সামনে আসে, যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি হতো? মেয়েটি ক্লান্ত গলায় বলে, সরি ভাইয়া, যতগুলা গাড়ি গিয়েছে হাতের ইশারা করে তাদের কাছে লিফট চেয়েছি, কিন্তু গাড়ি থামায়নি, তাই বাধ্য হয়ে আপনার গাড়ির সামনে চলে এসেছি। নুহাশ বুঝতে পারল মেয়েটি বিপদে পড়েছে, তাই এভাবে হয়তো গাড়ির সামনে চলে এসেছে। কোথায় যাবেন আপনি? এই তো সামনের কলেজ রোডে। প্লিজ আমায় একটু লিফট দিবেন ভাইয়া, আমার অসুস্থ মা বসায় একা। নুহাশ কিছু একটা চিন্তা করে বলে, ঠিক আছে উঠুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। নুহাশ গাড়ি থেকে নেমে পেছনে দরজা খুলে দিতেই মেয়েটি আমতা আমতা করে বলে, আমি সামনের সিটে বসি। সামনের সিটে বসবেন? জি। আচ্ছা বসুন গিয়ে। নুহাশ গাড়ি ড্রাইভ করা শুরু করল, কিন্তু কিছু দূর যেতেই আকস্মিক মেয়েটি চেঁচিয়ে বলা শুরু করল, প্লিজ আমাকে কেউ বাঁচান এই অসভ্য লোকটার হাত থেকে। এই অসভ্য লোকটা আমাকে ব্যবহার করতে চাইছে, প্লিজ কেউ বাঁচান আমাকে। নুহাশ মেয়েটির কথা শুনে হতবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে কখন? নুহাশের কথার কোনো উত্তর না দিয়েই মেয়েটি আবারও চেঁচিয়ে বলা শুরু করল, দয়া করে আমাকে কেউ এই যাতারা চিহ্ন নোয়াটার হাত থেকে বাঁচান প্লিজ। নুহাশ না চাইতেন গাড়ি থামাতে বাধ্য হল। মেয়েটা যাতা বলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, আর তার উপরে হঠাৎ করে কোথায় থেকে এত মানুষ এসে জড়ো হয়ে গেছে তার গাড়ির সামনত। মেয়েটি গাড়ি থেকে নেমে দৌড়ে লোকগুলার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাঁচান আমাকে, ওই লোকটা আমার সাথে। বলেই কান্নার গতি বাড়িয়ে দিল। নুহাশ গাড়ি থেকে নামতেই 2-3 জন লোক এসে আকস্মিক নুহাশের কলার ধরে বলে, এই কুতারা চিহ্ন দত্তার বাচ্চা মেয়েদের সাথে অসভ্যতাম করিস।
নুহাশ লোকগুলাকে বুঝানোর স্বরে বলল, বিশ্বাস করুন মেয়েটা মিথ্যা কথা বলছে, আমি তো ওনাকে লিফট দিয়েছিলাম। এই শালা চুপ কর, লিফট দেওয়ার নাম করে মেয়েদের হ্যারেস করা। চল তোকে থানায় নিয়ে যাই। এর মাঝে একজন লোক বলে উঠে, আরে এ তো নুহাশ রহমান, জননেতা জাহিনের সাথে যে সবসময় থাকে। ছি ছি, হেরা জনগণের সাহায্যের নাম করে এসব করে বেড়ায়। না জানি ওই জননেতার জাহিন কি করে বেড়ায়। আবার সে নাকি শুনলাম মেয়র পদে দাঁড়াচ্ছে। নুহাশ চিৎকার করে বলে উঠে, একদম আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। এই শালা চুপ কর, অপরাধ করে আবার বড় বড় ভাষণ দিচ্ছিস। সব জায়গাতে তোর ভাষণ চলবে না। চল তোকে তোর মামার বাড়ি নিয়ে যাই। নুহাশকে নিয়ে থানায় আসল। থানার কর্মরত লোকজন কিছু বোঝার তারা সোজা নুহাশকে নিয়ে এসআই এর রুমে নিয়ে যায়। শারাফ ফোনে একটা কেস নিয়ে কথা বলছিল, হঠাৎ করে বন্ধুকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়, আর যখন নুহাশের করা কাজটা শুনতে পারল তখন যেন বিস্ময়ের শেষ চূড়ায় পৌঁছে যায়। শারাফ অসহায় নুহাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। মানুষজন নানা ধরনের কথা বলে যাচ্ছে প্রাণের বন্ধুর নামে। এক সময় শারাফ এসব সহ্য করতে না পেরে টেবিলের উপরে পুরুষালী শক্ত হাতের তাবা মেরে গগন কাঁপিয়ে চিৎকার বলে, স্টপ ইট! চুপ করুন আপনারা সবাই, চুপ করুন। থানাটা কি মাছের বাজার পেয়েছেন যে যেভাবে পারছেন চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন? সবাই এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যান, আর না হলে সব কয়টাকে লাকাপে ভরে দিব। আর ভিকটিম কোথায়? তাকে নিয়ে আসুন এখানে। আপনাদের শুকনো কথায় আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না। ভিকটিম এসে নিজের মুখে স্টেটমেন্ট দিবে, তারপর আমি এর অ্যাকশন নিব। জনগণের মাঝ থেকে একজন বলে, অবশ্যই ভিকটিম আছে আমাদের সাথে, তাকে আমরা নিয়ে আসছি। মেয়েটিকে আনা হলো থানার ভেতরে। এতক্ষণ মেয়েটি বাইরে ছিল। মেয়েটি ভেতরে আসার পরপরেই একজন লোক গিয়ে তাকে কানে কনে কিছু একটা বলে গেল, যেটা শারাফ তীক্ষ্ণ চোখে দেখেছে। মেয়েটি এসে শারাফের সামনের চেয়ারে বসল, কিন্তু থানার ভেতর থেকে এখনো কেউ বের হয়নি। শারাফ চেয়ারের বসতে বসতে কনস্টেবল হান্নান করিমকে হুকুম করে সবাইকে থানার ভেতর থেকে বের করে দিতে। সবাই চলে গেল, রয়ে গেছে শুধু শারাফ আর মেয়েটি। শারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়েটিকে প্রশ্ন করল, নাম কি আপনার? মেয়েটি ঢোক গিলে বলল, রুমানা রুমা। শারাফ টেবিলের উপরে দু হাত রেখে গম্ভীর গলায় বলল, তো মিস রুমা, লোকটি কানে কানে আপনাকে কি বলে গেল? রুমা আঁতকে উঠে শারাফের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, কোন লোকটি? ওই যে রুমের ভেতরে ঢোকার সময় উনি ভয় পেতে না করেছে আমাকে। শারাফ মাথা দুলাতে দুলাত বলল, আচ্ছা, উনি ভয় পেতে না করেছে আপনাকে? তা উনি কি আপনার পরিচিত কেউ? না। পরিচিত না হয়ে এত চিন্তিত আপনাকে গিয়ে? আজকালকার যুগে এমন মানুষও হয়। রুমা মেয়েটি চুপ করে রইল। শারাফ পুনরায় বলল, আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি। তা আপনি সন্ধ্যা বেলা কোথা থেকে আসছিলেন? আসলে আমি আমার অসুস্থ মায়ের জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তখন ওনার কাছে আমি লিফট যাই, আর উনি আমাকে সাহায্য করার নাম করে কুপ্রস্তাব দিচ্ছিল আর বাজে ভাবে আমার শরীরের স্পর্শ করেছিল। আর তখন আমি সুযোগ বুঝে চিৎকার করে সাহায্য চাই সবার কাছে, বলেই কান্না শুরু করে দিল। শারাফ টিস্যু এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনার কেসটা আমি নিলাম। এর শেষ পর্যন্ত আমি যাব, আপনি চিন্তা করবেন না। তবে আপনাকে আমাদের কোন দরকার, পারলে প্লিজ থানায় এসে হাজির হবেন। রুমা হতবাক হয়ে বলে, কি আমাকে থানায় আসতে হবে? শারাফ ঠোঁটের কোণে হাসি রেখে বলে, অবশ্যই আসতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান।
রুমা ফোন নাম্বারটা দিয়ে চলে যেতে নিবে তখনই সারাফ রাশভারী গলায় বলে উঠল, ও আরেকটা কথা, সাবধানে যাবেন, নুহাশের থেকেও আরো বড় জাতারা চিহ্ন নোয়ার হয়তো আপনার জন্য ওত পেতে বসে রয়েছে। বলা যায় না কখন কোথায় আপনার উপরে হামলাট হতে পারে। রুমা ভয় পেল সারাফের কথা শুনে। রুমা চলে যেতেই সারাফ জাহিনকে ফোন করে থানায় আসতে বলে। গাড়ি এসে থামে থানার সামনে। থানায় লোকবল অনেকটাই বেশি। দেখে মনে হচ্ছে যেন কারো জন্য অপেক্ষা করছে তারা, আর তাদের দৃষ্টিও গাড়ির দিকে। রিহান গাড়ি থেকে নামতে নিলে জাহিন বাধা দিয়ে বলে, তুই গাড়িতে থাক। কিন্তু ভাইয়া। জাহিন রাগ দেখিয়ে বলে, যেটা বলছি চুপচাপ সেটা কর, বেশি কথা না বলে। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন গাড়ি থেকে বের হবি না। রিহান মাথা নাড়িয়ে সায় দিল। জাহিন পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিয়ে খাড়া চুলগুলা এলোমেলো করে দিয়ে কপালে এনে ফেলে নিজ হাতে। জাহিন চায় না এই মুহূর্তে এখানে একটা গন্ডগোল হোক, আগে নুহাশকে থানা থেকে বের করতে হবে, তারপরেটা পরে দেখা যাবে। জাহিন গাড়ি থেকে নামতে উদ্যত হতে নিবে তখনই জাহিন কিছু একটা ভেবে বলে, সিট চেঞ্জ কর। রিহান হতবাক হয়ে বলে, মানে? আমি চাই না কেউ বুঝতে পারুক তুই কিংবা কেউ আমার সাথে এখানে এসেছে। আচ্ছা। জাহিন ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে বা হাত দিয়ে কপাল চুলকাতে চুলকাতে থানার ভেতরে ঢুকে। সবাই তীক্ষ্ণ চোখে জাহিনের পানে তাকিয়ে রইল কিন্তু কেউ কিছু বলল না। জাহিন থানার ভেতরে ঢুকার সাথে সাথে এক লোক নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করে বলে, ভাই চলে এসেছে ওই শেখ জাহিন। ফোনের ওপর প্রান্ত থেকে পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে আসে, ঠিক আছে তাহলে, আর এরপরে কি কি করতে হবে সেটা তো খুব ভালো করেই জানিস। জি ভাই, বলেই ফোন কেটে দেয়। থানার অদূরে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচটা অল্প একটু নামিয়ে যুবকটি থানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হেসে বলে, জননেতা জাহিন, দেখি এবার তুমি কি করো। জানি তুমি নুহাশের জামিন ঠিক করিয়ে নিবে কারণ তোমার বন্ধু যে উকিল, কিন্তু মানহানি যা হওয়ার তা তো হবেই, এর থেকে তুমি কি করে বাঁচবে। জাহিন থানার ভেতরে ঢুকে মুখের মাস্কটা খুলে হাঁটতে হাঁটতে চুলগুলা ব্যাগ ব্রাশ করে পেছনে দিকে ঠেলে দিয়ে সোজা সারাফের কেবিনে ঢুকে উৎকণ্ঠা গলায় বলে, নুহাশ কোথায়? সারাফ চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রেখেছিল। জাহিনের কণ্ঠস্বর শুনে চোখ খুলে জাহিনকে দেখে বলে, ভাই তুমি এসেছো। নুহাশ কোথায়? সারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জিজ্ঞাসাবাদ রুমে রেখেছি, ওকে নিয়ে চল আমাকে। সারাফ জাহিনকে নিয়ে চলল নুহাশের কাছে। দরজা খুলে রুমে ঢুকতেই নজর পড়ে ঘরের এক কোণে নুহাশ হাঁটুমুড়ে বসে রয়েছে, দুহাত আড়াআড়ি করে হাঁটু ধরে রেখে কপাল ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপরে। দরজা খোলার শব্দ শুনে নুহাশ মুখ তুলে সামনের দিকে তাকালো কিন্তু ঠাই বসে রইল। জাহিন দ্রুত পায়ে নুহাশের কাছে এসে হাঁটু ভেঙে বসে চাপা গলায় বলল, কি হয়েছিল রাস্তায়? নুহাশ নির্বাক। জাহিন পুনরায় প্রশ্ন করল নুহাশকে কিন্তু কোনো উত্তর দিল না। নুহাশ শুধু এক নজরে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন নুহাশ একটা ট্রমার ভেতরে চলে গেছে। অনেকটা সময় পেরিয়ে গেল, নুহাশ টু শব্দটাও করল না। নুহাশের ভাব দেখে জাহিনের রাগ উঠল, মন চাইছে নুহাশের বা গালে সপাটে একটা চর বসিয়ে দিতে। জাহিন হতাশার নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করল। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ভেঙে পড়ার কি মানে আছে সেটাই বুঝতে পারছে না জাহিন। পাশে দাঁড়িয়ে থাকা সারাফ বলে উঠল, ভাই আমি বলছি। জাহিন শাসানোর স্বরে বলল, তুই কেন? ও কি বোবা যে তোকে বলতে হবে? ওকেই সবটা বলতে হবে।
জাহিন নুহাসের জ্যাকেটের কলার চেপে ধরে টান দিয়ে দাঁড় করিয়ে নুহাসের দিকে অগ্নিচোখে তাকিয়ে ঠান্ডায় গলায় বলল, যা যা হয়েছে সবটা বল, বেশি দেরি করলে আমার হাতে কিন্তু তুই চর খাবি নুহাস। জাহিনের গলার স্বর ঠান্ডা হলেও সেই স্বরে রয়েছে রাগের আভাস। নুহাস জাহিনের চোখের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলে, বিশ্বাস করো ভাই, আমি এমনটা করিনি। জানি আমি তুই কিছু করিসনি, কিন্তু আমাকে না বললে বুঝবো কি করে কি হয়েছিল সেই সময়। বলবো, কিন্তু তার আগে একটু পানি খেতে হবে। সারাফ নুহাসের কথাটা শোনার সাথে একজন কনস্টেবলকে পানি আনতে বলল। নুহাস সবটা খুলে বলল জাহিনকে। জাহিন স্তব্ধ হয়ে বসে রইল। সবাই যেন তাদের পেছনে উঠে পড়ে লেগেছে। সারাফ বলল, ভাই কি করবে এখন? গাড়িটা কোথায়? থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল মেয়েটাকে থানায় আসতে বলবি। ওই মেয়ের পেট থেকে কি করে সত্যি কথা বের করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি করবে তুমি সেটা আগামীকালকেই দেখতে পাবি। অয়ন্তীকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে জোহরা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে জারার? দরজা খুলল না মা, তবে বলেছে ওর নাকি কিচ্ছু ভালো লাগছে না, তাই একটু একা থাকতে চায়। বুঝলাম না মেয়েটার হঠাৎ হলো কি? রেকেয়া বানু আহাজারি করে বলতে শুরু করলেন, আমার সংসারটাতে কালো ছায়া পড়েছে, তাই একের পর এক অঘটন ঘটে চলেছে। এই কালো ছায়াটা হলো এই মেয়েটি। অয়ন্তীকে উদ্দেশ্য করে কথাটা বলা হলো। অয়ন্তী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অয়ন্তী কথাগুলা গায়ে মাখলো না, মেখে লাভ কি, যার যেটা বলার সে তো সেটা বলবেই। এর মাঝে রুনা আক্তার বলেন, মা কি বলছেন আপনি এসব? অয়ন্তীর মতো একটা নরম ভদ্র মেয়েকে আপনি এভাবে বলতে পারেন না। ওর মতো মেয়ে হয় না। রেকেয়া বানু দ্বিগুণ রেগে গিয়ে বললেন, এই সব ভদ্র সদ্র মেয়েগুলাই এক একটা মিচকা শয়তান হয়। এই মেয়ের জন্যই আমার এক নাতি ঘর ছাড়া হয়েছে। না জানি আমার নাতি তিনটা কি অবস্থায় আছে। আমি আমার এক মানিককে 5 বছর আগে হারিয়েছি, আর কোনোট মানিককে হারাতে চাই না, আমি বুঝতে পেরেছ তোমরা? রুনা আক্তারের বুকটা ধক করে উঠে শাশুড়ির শেষ কথাটা শুনে। সন্তানকে হারিয়েছে 5 বছর হয়ে গেছে, কিন্তু সেই ক্ষত এখনো শুকায়নি। প্রতিদিন রাত হলে যখন ঘুমাতে যায় আর মস্তিষ্ক যখন স্থির হয়ে চোখ লেগে আসে, তখনই মনে হয় দূর থেকে সেই চির চেনা একটা কণ্ঠ ভেসে আসে কানে, মা, মা গো, ওরা আমাকে বাঁচতে দিল না মা। ওরা আমাকে তারা চিহ্ন রে ফেললো মা। আমার যে খুব কষ্ট হচ্ছিল তখন মা। আমি শত চেষ্টা করেও দম ধরে রাখতে পারিনি মা। তুমি আমাকে ছোট বেলার মতো কোলে তুলে নাও মা, তাহলে আমি হয়তো আবারও প্রাণ ভরে শ্বাস নিতে পারবো মা। মা কই তুমি মা, আমাকে টেনে তুলে নাও তোমার কোলে মা। এর মাঝে শেখ রেজাউল সাহেব রাগ মেশানো গলায় বলল, উফফ, তোমার চুপ করো সবাই, আল্লাহ আল্লাহ করো যেন ছেলে দুটো সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। জোহরা বেগম আস্তে করে বলেন, ছেলে দুটো নয়, ছেলে 3টা। রেকেয়া বানু ভ্রুকুচকে বলেন, ছেলে 3টা মানে? রিহান ফিরে এসেছে। রেকেয়া বানু খুশি হয়ে বললেন, রিহান দাদু ভাই ফিরে এসেছে, কিন্তু সে কোথায়? জাহিনের সাথে থানায় গেছে। যাক, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, এবার শুধু নুহাসকে নিয়ে ফিরলেই হলো। রিহান ফেরাতে বাড়ির সবাই খুশি হলেও কেন জানি অয়ন্তীর মনে একটা অস্থিরতা কাজ করছে। যে লোকটার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হলো তার বড় ভাইয়ের সাথে, সেই লোকটার সামনে কি করে যাবে সে? কি করে রিহান নামক লোকটাকে সে ফেস করবে? আর রিহানেই বা কি করে তাকে ফেস করবে? রাত 10টা বেজে গেছে, কিন্তু নেহাল এখনো জামিনের কাগজ নিয়ে থানায় আসেনি। জাহিনের দলের সকলে এসেছে। সকলে নুহাসকে সান্ত্বনা দিচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে বলে। থানার সামনে হঠাৎ করেই যেন লোকবল আরো বেড়ে গেছে, সাথে প্রেসের লোকজনও কোথা থেকে যেন উদয় হলো। জাহিন নেহালকে ষষ্ঠবারের জন্য ফোন করতে নিলে নেহাল হন্তদন্ত হয়ে থানার ভেতরে আসে।
জাহিন নেহালকে দেখার সাথে সাথে নেহালের কাছে গিয়ে বলে, সব ঠিকঠাক মতো হয়েছে। তোর ফোনটা পাওয়ার পর যেন একটু তাড়াতাড়ি জামিনের কাগজ মঞ্জুর করেছে কোর্ট থেকে। কাগজটা দে দেখি। জামিন পেয়ে গেছে নুহাশ, কিন্তু এই কেসটা নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, আর সকলের সামনে প্রমাণ করতে হবে নুহাশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে। থানার কার্যক্রম শেষ করে জাহিন নুহাশকে গম্ভীর গলায় বলে, এবার বাড়ি চল। এর মাঝে রাসেল বলে, ভাই বাইরে তো অনেক প্রেসের লোক আছে, কি করে যাবেন? জাহিন আকস্মিক চোখ মুখ লাল করে হিংস্র গলায় বলে, পায়ে হেঁটে যাব, আর প্রেসের লোকজন আছে তো তাতে আমার কি হয়েছে? ওদের ভয় কি আমি এখানে লুকিয়ে বসে থাকব? ওদের কাজেই হচ্ছেই একটা নিউজকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। ওরা যা পারে তাই লিখে ব্রেকিং নিউজ করে দিক, তাতে আমার বা তারা চিহ্ন ছেঁড়া যাবে। সবাই হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। ঠান্ডা মেজাজের জাহিনকে এভাবে রেগে যেতে দেখে যতটা না অবাক হয়েছে ওরা, তার চেয়ে বেশি অবাক হয়েছে জাহিনের মুখে এমন গালি শুনে। তাদের ভাই কি বিয়ে করে চেঞ্জ হয়ে গেল নাকি? জাহিন সবাইকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আমাকে যদি তোদের দেখা হয়ে থাকে তাহলে সর আমার সামনে থেকে। সারাফ বলে উঠে, ভাই চিন্তা করো না, আমার ফোর্স দিয়ে ওদের আটকে রাখবো। জাহিন থানা বের হতে নিবে তখনই হাঁটা থামিয়ে নেহালকে উদ্দেশ্য করে বলে, নেহাল তুই ভেতরে থাকেই, ঝামেলা শেষ হলে তারপর থানা থেকে বের হবি, তার আগে নয়। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। নেহাল মাথা নাড়িয়ে বন্ধুর কথায় সায় দিল। এখন না বের হওয়াটাই উত্তম তার জন্য। জাহিন থানা থেকে বের হলো, পেছনে পেছনে নুহাশ আর অন্যরাও বের হয়েছে। থানা থেকে বের হতে দেরি হলো, কিন্তু প্রেসের লোকজনদের হামলে পড়তে দেরি হলো না। লোকবল এতটাই বেশি যে পুলিশের লোকেরা হিমশিম খাচ্ছে আটকে রাখতে তাদের। প্রেসের লোকজন অনেক প্রশ্নই করল দূর থেকে জাহিনকে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দিল না জাহিন। অন্যদিকে জনগণরা হিংস্র হয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কারো পোষা কুকুর তারা, আর তারা তাদের মালিকের বলা কথাগুলা জাস্ট এখানে এসে আওড়াচ্ছে। এর মাঝে আকস্মিক এক পাথর ছুঁড়া হলো, সেটা এসে পড়েছে জাহিনের ঠিক পায়ের নিচে। দেখেই বোঝা যাচ্ছে আক্রমণের সংকেত দিচ্ছে তাদেরকে। জাহিন একবার পায়ের কাছে থাকা পাথরটা দিকে তাকিয়ে সামনের দিকে তাকাতেই চোখ বড় বড় করে নুহাশ বলে চিৎকার করে নুহাশকে নিজের জায়গা থেকে সরিয়ে দেয়, কিন্তু ছুঁড়া পাথরটা গিয়ে পড়ে জাহিনের ঠিক বা গালের হাড়ের অংশটাতে। জাহিন চোখ বন্ধ করে দাঁতে দাঁতে চেপে যন্ত্রণাটা সহ্য করে নিল। গাল বেয়ে গড়িয়ে পড়ল লাল রক্তের ধারা। নুহাশ আঁতকে উঠে বলে, ভাই তুমি ঠিক আছো? জাহিন হাত দিয়ে ক্ষত স্থানটা চেপে ধরে বলে, আমি ঠিক আছি, তোরা সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠো। সবাই গাড়িতে উঠে বসলে জাহিন গাড়িতে না উঠে বসে একজনকে দেখে থমকে যায়। লোকটা তাকে হাতের ইশারা বোঝায়, ইউট আর ফিনিশ। জাহিন লোকটার দিকে তেড়ে যেতে চাইলে সারাফ বাধা দিয়ে বলে, ভাই গাড়িতে উঠো তুমি। এখানে আর বেশিক্ষণ থাকলে একটা দাঙ্গা শুরু হয়ে যাবে। জাহিনকে জোর করে সারাফ গাড়িতে বসিয়ে দেয়। রাত 11টার সময় জাহিন, রিহান আর নুহাশ শেখ বাড়িতে এসে পৌঁছায়। আজমল শেখ আর আজহার শেখ কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছেছেন। জাহিন সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই আজমল শেখ ছেলের সামনে এসে সজোরে বা গালে চর বসিয়ে দেন। এভাবে চর মারাতে জাহিনের ক্ষত স্থানটা যেন আরও তাজা হয়ে উঠল। জাহিন চোখ বন্ধ করে বাবার চোরটা হজম করে নিল। আকস্মিক জাহিনের গালে এভাবে চর মারাতে বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে রইল। জোহরা বেগম আঁতকে উঠে বলেন, তুমি কি পাগল হয়ে গেলে? এত বড় ছেলের গায়ে হাত তুলছ? আজমল শেখ ঝাঝালো গলায় বললেন, তুমি চুপ করো জোহরা, আজকে ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে। ও পেয়েছেটা কি? রাজনীতি করে ও কি বুঝাতে চাইছে আমাদের?
রাজনীতি করলে জীবনে কোনো রকম অ্যাচিভমেন্ট পাওয়া যায় না, যা পাওয়া যায় সবটাই ধ্বংস। 5 বছর আগের জীবনে ফিরে যাও জাহিন, ভেবে দেখো 5 বছর আগে এই রাজনীতি আমাদের কাছ থেকে কি কেড়ে নিয়েছিল। জাহিন শান্ত গলায় বলে, আপনি মেইন কথায় আসেন বাবা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে। তুমি রাজনীতি ছেড়ে দাও, এটাই আমার কথা। সরি বাবা, রাজনীতি ছাড়তে পারবো না। কাউকে না ছাড়ার কথা দিয়ে রেখেছি আমি, তাই আপনার কথাটা মানতে পারবো না আমি। আজমল শেখ উচ্চ বাক্যে বলেন, জাহিন বাবার মুখে মুখে তর্ক করা শিখে গেছো দেখা যায়। আপনি জানেন বাবা, আমি তর্ক করতে পছন্দ করি না, কিন্তু কিছু জায়গাতে তর্ক করতে হয়। হয় তুমি রাজনীতি ছাড়বে, নয় তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। জোহরা বেগম আবেগী গলায় বলে উঠেন, কি বলছো কি তুমি এসব? ছেলেটাকে যা বলছি ঠিকই বলছি, ও এই বাড়ি থেকে চলে যাক। আজহার শেখ ভাইকে বোঝার স্বরে বলেন, ভাই আপনি একটু শান্ত হন, এভাবে হাইপার। ছোট ভাইকে আর কিছু বলতে না দিয়েই আজমল শেখ বলে তেতে উঠে বলে, তুই চুপ কর, তুই হচ্ছিস মেইন কালপ্রিট। তুই যদি এই রাজনীতিতে না জড়াতি তাহলে এমন কিছুই হতো না, না এই বাড়ির বড় ছেলেকে হারাতে তো, না আজকের এই ঘটনাটা ঘটত। আজহার শেখ পিছু হেঁটে যান। ভাই তার আজ ভীষণ ক্ষেপে গেছে। জাহিন নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাতে যদি আপনি খুশি হন তো তাই হবে। জোহরা বেগম ছেলের কাছে এসে ছেলের হাত ধরে দূরে নিয়ে গিয়ে রেগে বলেন, কি বলছিস কি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? জাহিন কোনো কথা বলল না। জোহরা বেগম স্বামীর দিকে ফিরে বললেন, আর তুমি কি বলছো? এসব ভেবে বলছো তো? হ্যাঁ আমি ভেবেই বলছি। ওর ভালোর জন্য বলছি, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি। ও আর এখন নয়, ওর জীবনের সাথে একটা ফুলের মতো মেয়ের জীবন জড়িয়ে আছে, আর আমি চাই না মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক ওর এই রাজনীতির জন্য। জাহিন বাবার কথাটা শুনে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলায়, কিন্তু অয়ন্তীর কোনো অস্তিত্ব নেই। কোথায় আছে মেয়েটা? ও কি জানে না জাহিন যে বাড়িতে এসেছে? আজমল শেখ পুনরায় নরম স্বরে বললেন, ও নিজের চোখে দেখেছে এই রাজনীতি কি করে একটা জীবন ধ্বংস করে দিয়েছে। কিন্তু তারপরও ওর কোনো শিক্ষা হয়নি। আজ যে নুহাস জেলে গিয়েছিল সেটাও এই রাজনীতির কারণেই গিয়েছে। আচ্ছা তুমি চুপ করো, যা হওয়ার হয়ে গেছে। জাহিন তো সবটা সামলে নিয়েছে। কি সামলে নিয়েছে ও? নুহাসের শুধু জামিন হয়েছে, জোহরা কেস এখনো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা চুপ করো এখন, বাবা মা ঘুমিয়েছেন একটু আগে ঔষধ খেয়ে। ওনারা উঠে গেলে স্বাস্থ্যের খারাপ হবে ওনাদের। তুমি রুমে চলো আমার সাথে। আজমল শেখ আর কিছু না বলে রুমে চলে যায়। জোহরা বেগম নুহাস, রিহান আর নুহাসকে উদ্দেশ্য করে বলেন, তিনজনের ঘরে যাও আর গিয়ে ফ্রেশ হও। রাতের খাবারটা রুমেই পাঠিয়ে দিব তোমাদের। রিহান দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে চলে যায়। রিহান এতক্ষণ আড়ালে ছিল, বাবা যদি একবার তাকে দেখে নিত তাহলে খবর আছে, কিন্তু সকাল বেলা যদি দেখে তখন তো এখনের খবরটা পড়ে পড়বে। নুহাসের দুচোখ খুঁজে বেড়াচ্ছে যারাকে, কিন্তু যারা নেই। মেয়েটা তার এই বিষয়ে জানার পর থেকে কি ভাবছে তার সম্পর্কে? হয়তো তাকে খুব খারাপ ভাবছে, তবে একদিকে থেকে ভালোই হয়েছে, এতে যদি যারা নুহাসের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে দুজনের জন্যই সুখকর। নুহাস ধীর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের ঘরে দিকে চলে যায়, তবে যাওয়ার আগে যারার রুমে দিকে এক পল তাকায়। জোহরা বেগম ছেলের ক্ষত স্থানটায় আস্তে করে ছুঁয়ে দিয়ে ধরা গলায় বলেন, ইস কতটা কেটে গেছে। জাহিন মায়ের হাতটা ধরে বলে, মা আমি ঠিক আছি, এতটা প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। বাবার কথায় কিছু মনে করিস না বাবা। বাবা রেগে কথাগুলাট বলে ফেলেছে, মন থেকে বলেনি। হুমম জানি। যা ঘরে যা। জাহিন 6 কদম পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই থমকে যায়। কিছু একটা মনে করে কিচেনের দরজার দিকে তাকাতেই কেউ একজন দ্রুত সরে যায়, তবে শাড়ির আঁচলের কিছুটা অংশ দেখা যায়।
জাহিন বুঝতে পারল এটা তার লাজুক বধূ ছাড়া কেউ নয়, কিন্তু মেয়েটা এভাবে লুকোচুরি খেলছে কেন? সামনে পড়ছে না কেন তার? জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জাহিন চলে যেতেই অয়ন্তী কিচেন থেকে বেরিয়ে আসে। অয়ন্তীকে দেখার সাথে সাথে জোহরা বেগম বলেন, অয়ন্তী মা, ঘরে যাও। ঘরে গিয়ে জাহিনের ক্ষত স্থানটা পরিষ্কার করে দাও। আচ্ছা। জাহিন ঘরে ঢুকে জ্যাকেটটা গা থেকে খুলে বিছানায় রেখে এলোমেলো পায়ে হেঁটে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ সময় যেতেই জাহিন কারোর উপস্থিতি বুঝতে পেরে চোখ মেলে তাকালো। চোখের সামনে ভেসে উঠল অয়ন্তীর শুকনো মুখটা, তার থেকে অদূরে দাঁড়িয়ে আছে মেয়েটা। জাহিন পুনরায় চোখ বন্ধ করে আস্তে করে বলে, কিছু বলবেন? আসলে মা বলেছে আপনার ক্ষতটা পরিষ্কার করে দিতে। জাহিন চোখ বন্ধ অবস্থায় বলল, শুধু মা বলেছে বলে ক্ষত স্থানটা পরিষ্কার করতে এসেছেন? অয়ন্তী জাহিনের কথায় নিরুত্তর রইল। শুধু মা বলেছে বলে যে সে এটা করতে এসেছে এমনটা নয়, স্ত্রীর দায়িত্ব থেকেও এটা সে করত। জাহিন অয়ন্তীর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে অয়ন্তীকে আগের স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে থাকবেন নাকি পরিষ্কার করে দিবেন ক্ষতটা? অয়ন্তী জাহিনের কথা শুনে আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা এনে জাহিনের কাছে এসে দাঁড়ায়। কিন্তু বেজাল বাঁধল অয়ন্তী কোথায় বসে জাহিনের চিকিৎসা করবে। জাহিন তো সিঙ্গেল সোফায় বসেছে, আর সিঙ্গেল সোফায় তো আরেকজন বসতে পারবে না। জাহিন অয়ন্তী ভাবনা বুঝতে পেরে সেন্টার টেবিলটা টেনে একটু কাছে এনে বলে, এখানে বসুন। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। এই লোক দেখা যায় অন্তর্যামী, তার ভাবনা বুঝে ফেলল। জাহিন পুনরায় বলল, কি হলো, বসুন। অয়ন্তী জাহিনের মুখোমুখি হয়ে বসল। জাহিনের দু পায়ের মাঝখানে অয়ন্তীর ছোট্ট পা দুটো রাখা। জাহিন এক দৃষ্টিতে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত মায়া আছে, যে মায়ে সে বারবার আটকে যায় আর একটা না একটা উল্টাপাল্টা কাজ করে বসে। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে তুলা বের করছে। জাহিন তা দেখে ঢোক গিলে সাথে সাথে নজর সরিয়ে নেয়। এই দিকে অয়ন্তী তুলা বের করে, তুলাতে স্যাভলন লাগিয়ে একটু ঝুঁকে জাহিনের ক্ষতস্থানে চেপে ধরল। জাহিন জ্বালা সহ্য করতে না পেরে আহ করে উঠে। অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে দিশেহারা হয়ে সাথে সাথে তুলাটা সরিয়ে নিয়ে জাহিনের বা গালে হাত রেখে কিছু এগিয়ে এসে ক্ষতস্থানে ফু দিতে শুরু করল। অয়ন্তী ফু দিতে ব্যস্ত আর জাহিন তার বউকে দেখতে ব্যস্ত। অয়ন্তীর চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে, সেটাই তাকে নিয়ে। জাহিন মুচকি হাসল। অয়ন্তী যখন বুঝতে পারল সে জাহিনের অনেকটা কাছাকাছি চলে এসেছে, সাথে সাথে অয়ন্তী নিজেকে দূরে সরিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, পরের কাজটা আপনি করে নিয়েন। অয়ন্তী উঠে চলে যেতে নিলে জাহিন জলদি অয়ন্তীর হাতের কবজি চেপে ধরে বলে, শুরুটা যখন আপনি করেছেন শেষটাও আপনি করেন। আর বউ থাকতে আমি কেন এত পরিশ্রম করব? ইস, আবারও সেই বউ ডাক। এভাবে কেন বউ বলে ডাকে লোকটা তাকে? তার বুঝি কিছু হয় না? অয়ন্তীর ভাবনার মাঝেই জাহিন তার কবজি ধরে টান মারে, কিন্তু অয়ন্তী নিজের টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ে জাহিনের বক্ষস্থলে। অয়ন্তী ভয়ে দু হাত দিয়ে খামচে ধরে জাহিনের দু কাঁধ। এভাবে টান মারাতে অয়ন্তীর খোপা করে রাখা চুলগুলা খুলে গিয়ে সমস্ত চুল গিয়ে পড়ে জাহিনের মুখে। জাহিন প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আচ্ছা, মেয়েদের চুলের ঘ্রাণ এমন মাতাল করা হয় কেন? এটা চুলের নিজস্ব ঘ্রাণ নাকি শ্যাম্পু ঘ্রাণ, কোনটা? জাহিনের ভাবনার মাঝে অয়ন্তী জাহিনের দিকে পিটপিট চোখে তাকিয়ে ঢোক গিলে আনমনে নিজের ঠোঁট কামড়ে ধরল। জাহিনও আলতো হাতে অয়ন্তীর চুল গুলা কানে গুজে দিয়ে মোহনীয় গলায় বলে, এভাবে আমার সামনে কখন আর ঠোঁট কামড়ে ধরবেন না অয়ন্তী।
তখন হয়তো আবারও আমি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিব যেটা আমি এই মুহূর্তে করতে চাইছি না। কথাটা বলেই অয়ন্তীকে সেন্টার টেবিলে বসিয়ে দিয়ে নিজের ব্যবহৃত কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তোবদা হয়ে বসে রইল। জাহিন কি করার কথা বলে গেল তাকে। কিতক্ষণ সময় যেতেই জাহিনের বলা কথাটার মর্ম বুঝতে পেরে অয়ন্তীর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর তার সাথে কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো শহর। এই হিম ঠান্ডার মাঝেই নুহাশ দাঁড়িয়ে আছে বেকনিতে। হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, তারপরও নুহাশ ঠাই দাঁড়িয়ে রয়েছে। তর্জনী আর মধ্যমা আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। খানিকক্ষণ পর পর জ্বলন্ত সিগারেট ঠোঁটের মাঝে রেখে সিগারেট এক টান দিয়ে সেই ধোঁয়া ছেড়ে দেয় আকাশের পানে, আর সেই নিকোটিনের ধোঁয়া গিয়ে মিলিত হচ্ছে কুয়াশার সাথে। হঠাৎ করেই দরজার লাগানোর শব্দ শুনে নুহাশ চমকে উঠে। এত রাতে তার ঘরে কে এলো? নুহাশ সিগারেট না ফেলেই দ্রুত পায়ে রুমে এসে দরজা পাশে যারাকে দেখে হতভম্ব হয়ে যায়। ঠোঁট জোড়া আপনা আপনি আগলা হয়ে যায় তার। নিজের চোখ দুটোকে যেন সে বিশ্বাস করতে পারছে না স্বয়ং যারা তার রুমে। কিন্তু যারা এত রাত্রে তার রুমে কেন? এটা কি তার ভ্রম নাকি বাস্তব? আঙ্গুলের মাঝে থাকা জ্বলন্ত সিগারেটের আগুনের ছেকা লাগাতেই নুহাশ আহ করে উঠে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে তা পা দিয়ে পিষে সামনে তাকায়। না, এটা তার ভ্রম নয়, সত্যি যারা তার রুমে এসেছে। মেয়েটার চোখে মুখে কেমন জানি একটা ক্রোধ রয়েছে। মনে হচ্ছে নুহাশকে আজকে কাঁচা গিলে খাবে। নুহাশ ঢোক গিলে মনে মনে বলে, এই মেয়ে এমন রাগঝুষি চাউনি কেন দিয়ে রেখেছে আমার দিকে, আর এত রাতে আমার কাছে কি চায়? যারা এগিয়ে আসছে তবে হাঁটতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করে নুহাশের দিকে এগিয়ে আসছে। নুহাশ যারার এগোনো দেখে দু কদম পিছিয়ে গিয়ে থেমে যায়, যারার ফোলা আর লাল হয়ে যাওয়া পাটা দেখে। কি হয়েছে মেয়েটার পায়ে? এমন বাজে অবস্থা কেন? নুহাশের ভাবনার মাঝেই যারা নুহাশের সামনে এসে থামে। নুহাশ মাথা নিচু করে যারার পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলে, পায়ে কি হয়েছে? যারার কোনো সারা শব্দ নেই। নুহাশকে অধৈর্য দেখালো। সে যারার মুখ পানে তাকিয়ে দিশেহারা হয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? যারা অদ্ভুত চোখে তাকিয়ে আছে নুহাশের দিকে। মাঝে মাঝে জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। মনে হচ্ছে যেন কোনো বিষয় নিয়ে বড্ড আপসেট হয়ে আছে। যারা আর নুহাশের দূরত্ব খুব একটা বেশি নয়। যারা ঠোঁট ভিজিয়ে ভরাট গলায় বলে, নিউজটা কি সত্যি? এটা আমার প্রশ্নের উত্তর নয়। এটাও আমার প্রশ্নের উত্তর নয়। তুমি বাড়াবাড়ি করছো যারা। যারা কপট রাগ দেখিয়ে বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, যেই নিউজটা সর্বত্র ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি? নুহাশ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার কি মনে হয়? আমার মন নিয়ে তুমি কি করবে? কিচ্ছু করব না। তবে একবার যদি কারো মনে সংশয় ঢুকে পড়ে কাউকে নিয়ে, সে সংশয় দূর করতে সেই মানুষটাকে অনেক কষ্ট করতে হয়। যারা নিঃশব্দে হাসলো আর বলল, আদৌ কি তুমি আমার মন নিয়ে ভাবো যে আমার মনের সংশয় তুমি দূর করতে চাইবে? নুহাশ থমকে যায়। সত্যি তো, মেয়েটার মন নিয়ে যদি সে ভাবত তাহলে হয়তো এতদিনে এই মনের ডাকা সে সাড়া দিয়ে দিত। কিন্তু এই মনের ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। নুহাশ রাশভারী গলায় বলে, তোমার যদি মনে হয় আমি এই কাজটা করেছি তাহলে ভালো, আর যদি মনে না হয় আমি কাজটা করিনি তাহলে সেটা আরো ভালো। আকস্মিক যারা নুহাশের কলার ধরে নুহাশকে নিজের মুখের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, আমার স্রেফ উত্তর চাই মিস্টার নুহাশ রহমান তোমার কাছ থেকে। প্রথমবারের মতো নুহাশ আর যারা এতটা কাছাকাছি এসেছে। নুহাশ যারার কাছাকাছি আসতেই ভেসে আসে মিষ্টি একটা মেয়েলি ঘ্রাণ তার নাকে। নুহাশ চোখ বন্ধ করে পুনরায় তাকালো। কেন মেয়েটা তাকে এভাবে ত্যক্ত করছে?
এভাবে মধ্যরাতে কেন তার ঘরে এসেছে? এই সাহসটা আগে যারা কোনো দিন দেখায়নি, এটাই প্রথমবার। নুহাশ এক পলকে তাকিয়ে আছে যারার দিকে। যারা তো যুগের বশে রয়েছে, তাই নিজের অবস্থানটা ঠিক কোথায় আছে বুঝতে পারছে না। ফলো ফলো চোখ, রাগে নাকের পাটা বারবার ফুলাচ্ছে, ভ্রু কুঁচকে রেখেছে মেয়েটা। মেয়েদের রাগলে নাকি অন্যরকম সুন্দর লাগে, এই প্রমাণটা আজ হাতে নাতে পেয়ে গেল নুহাশ। কিন্তু নুহাশের অবাধ্য মন যে এখন অন্য কিছু করতে চাইছে। যারার চাওড়া কপালটাতে যে তার উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নুহাশ নিজের ভাবনাতে নিজেই চমকে উঠে সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ঢোক গিলে যারার হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, যারা আমার কলারটা ছড়ো প্লিজ। এত রাতে এই ঘরে তুমি এসেছো, বাড়ির কেউ জানতে পারলে কি হবে বুঝতে পারছো? যারা ধরা গলায় বলে, আমি বুঝতে চাইছি না নুহাশ ভাই, কেন তুমি আমার সাথে এমন করছো? একটুও কি মায়া হয় না আমার জন্য তোমার? নুহাশ জোর করে যারার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। যারা নিজের টাল সামলাতে না পেরে আহ করে নিচে পড়ে যায়। একে তো পায়ে ব্যথা, তার উপরে এভাবে পড়ে যাওয়াতে পায়ের যন্ত্রণাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। নুহাশ যারার এমন আর্তনাদ শুনে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রকার পাগলের মতো যারার পায়ে হাত রেখে আবেগী গলায় বলে উঠে, কোথায় লেগেছে দেখি। সরি জান, আমি বুঝতে পারিনি এভাবে যে তোমার পায়ে লেগে যাবে। যারা হতবাক হয়ে তার নুহাশ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে কি শুনল একটু আগে নুহাশের মুখের তাকে জান বলে সম্বোধন করল। যারা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সকল ব্যথা যন্ত্রণা এই দুই অক্ষরের শব্দটা যেন শুষে নিয়েছে মুহূর্তের মাঝে। তার সামান্য একটু আর্তনাদ শুনে যেন নুহাশ নিজেকে স্থির রাখতে পারছে না। নুহাশের অস্থিরই বলে দিচ্ছে কতটা ভালোবাসে যারাকে, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করে না কেন? তবে যারা ঠিক নুহাশকে দিয়ে তার ভালোবাসার কথা বলিয়েই ছাড়বে। নুহাশ যারাকে পাজাকোলা তুলে নিয়ে বেডে বসিয়ে দিয়ে অধিকার নিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। যারা মুখ ফসকে বলে, নুহাশ ভাই। নুহাশ যারা ঠোঁটে তর্জনী রেখে গম্ভীর গলায় বলে, চুপ, একটাও কথা নয়। যারা বার কয়েকবার চোখের পাতা ঝাপটাল। নুহাশের করা কার্যক্রমগুলা যেন অবাকের শেষ চূড়া নিয়ে যাচ্ছে যারাকে। নুহাশ ফার্স্ট এইড বক্স এনে যারার সামনে হাঁটুমুড়ে বসে ওয়েন্টমেন্ট তর্জনীর আগায় নিয়ে আলতো হাতে যারার পায়ে লাগাতে শুরু করল। যারার পা কেঁপে উঠল যন্ত্রণায়। নুহাশ যারার মুখের দিকে এক পল তাকিয়ে পায়ে ফু দিতে দিতে গম্ভীর গলায় বলল, পায়ের এই বেহাল দশা হলো কি করে? যারা সকল ব্যথা যন্ত্রণা হজম করে নরম স্বরে বলে, বেহাল দশা হওয়াতে ভালোই হয়েছে, কারোর অস্থিরতা তো দেখতে পেলাম আমার জন্য। নুহাশ কিছু বলল না, শুধু শোনা গেল একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। নুহাশ ওয়েন্টমেন্ট লাগাতে ব্যস্ত আর যারা তার নুহাশ ভাইকে দেখতে ব্যস্ত। খুব ইচ্ছে করছে যারার নুহাশের এলোমেলা হয়ে থাকা চুলগুলা আরো এলোমেলো করে দিতে, কিন্তু আপাতত ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে বসে রইল। এক সময় নুহাশ বসা থেকে উঠে দরজা খুলে বাইরের পরিবেশটা দেখে এসে যারাকে আবারও বাজাকোলা তুলে নিয়ে হাঁটা ধরল যারার রুমে যাওয়ার উদ্দেশ্যে। যারা তখনও পলকহীন চোখে নুহাশের দিকে তাকিয়ে রয়েছে। সবটা যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। যারা আবেশে চোখ বন্ধ করে নুহাশের চাওড়া বুকে মাথা রাখল। এই সুযোগটা আদৌ পাবে কি না তা জানে না সে, তবে এখন তো পেয়েছে, তাই সুযোগটা লুফে নিল। যারার করা কাজটা দেখে নুহাশ এক পালক যারা দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরল। অয়ন্তী জগে পানি ভর্তি করে কিচেন থেকে বেরিয়ে উপরের দিকে তাকাতেই থমকে যায় যারা আর নুহাশকে এই অবস্থায় দেখে। অয়ন্তী সাথে সাথে আড়ালে লুকিয়ে পড়ে। এটা কি দেখল সে? এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা? অয়ন্তী নিজের হাতের চিমটি দেয়, না সবটাই সত্যি। কিন্তু এত রাতে যারা কেনই বা নুহাশের কোলে থাকবে?
ওদের দুজনের মাঝে কি কোনো সম্পর্ক আছে নাকি এটা নেহাতি অয়ন্তীর ভুল ধারণা? এমনও তো হতে পারে যারা হাঁটতে পারছে না বলে নুহাশ ওকে তুলে নিয়ে ঘরে রাখতে গেছে, কিন্তু এত রাতে যারার ঘরের বাইরে কেন? আচ্ছা, এই কথাটা কি তার জাহিনকে জানানোর দরকার নাকি তার আগে যারার সাথে কথা বলা দরকার? অয়ন্তী যেন একটা দুটানায় পড়ে গেছে। একে তো বাড়িতে নুহাশের কেসটা নিয়ে সমস্যা, তার উপরে এই ঘটনাটা বললে হয়তো আরো সমস্যা সৃষ্টি হতে পারে। তার চেয়ে ভালো এখন চুপ থাকা আর যারার সাথে এই বিষয়ে কথা বলা। অয়ন্তী চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আগে নুহাশ যাক নিজের ঘরে, তারপর সে ঘরে যাবে। যদি দুজন মুখোমুখি হয় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যাবে। নুহাশ যারাকে যারার রুমে এনে শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা যারার গায়ে দিয়ে চলে যেতে নিবে। যারা সাথে সাথে নুহাশের হাত ঝাপটে ধরে অভিমানী গলায় বলে, তুমি বললে না তো এই নিউজটা সত্যি নাকি মিথ্যে? নুহাশ যারার দিকে না ফিরে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, নিজের কাছে নিজে ছোট হয়ে যাব এমন কাজ আমি করিনি যারা, আর ভবিষ্যতেও করব না। নুহাশ কথাটা বলে নুহাশ চলে যায়। যারা হাত দুটো টাড়াআড়ি করে নিজের দু বাহু শক্ত ধরে নিজের মুখ কাঁধে হেলিয়ে। নিজের গা থেকে মনে হচ্ছে যেন নুহাশের গায়ের গন্ধটা এখনো লেগে আছে। যারা বা হাতের তর্জনী এনে নিজের ঠোঁটের উপরে রাখে। নুহাশ তার ঠোঁট ছুঁয়েছে, পা ছুঁয়েছে, কোমর ছুঁয়েছে, এই অপ্রত্যাশিত ছোঁয়াগুলা সে সারা জীবন মনে রাখবে, সারা জীবন। নুহাশ নিজের ঘরে এসে দরজার ছিটকিনি লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরিহিত জ্যাকেটটা নাকের কাছে এনে চোখ বন্ধ করে ঘ্রাণ নেয়। মিষ্টি একটা ঘ্রাণ তার সারা গায়ে মেখে গেছে। নুহাশ ডান হাতটা দিয়ে বুকের বা পাশটা শক্ত করে চেপে ধরে। একটু আগেও এখানটায় যারার মাথাটা ছিল আর এখন এই জায়গাটা শূন্য। যদি মৃত্যুর আগ পর্যন্ত এই মাথাটা তার বুকের বা পাশটা শক্ত করে ধরে রাখার অধিকার পেত তাহলে হয়তো নিজেকে পৃথিবীতে থাকা ভাগ্যবান পুরুষগুলার মাঝে একজন ভাগ্যবান পুরুষ মনে করত। কিন্তু তার তো আর হওয়ার নয়, চাইলেই কি আর সব পাওয়া যায়? ভোরের আলো ফুটে গেছে। জাহিন আধো আধো চোখে সামনের দিকে তাকালো, চোখে ভেসে উঠল ঘুমন্ত অয়ন্তীর নিষ্পাপ মুখখানা। এক্কেবারে লেপ মুড়ি দিয়ে মেয়েটা বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। জাহিন অপলক চেয়ে রইল ঘুমন্ত অয়ন্তীর দিকে। মেয়েটা যদি জানতো ঘুমন্ত অবস্থায় তাকে কতটা মায়াবী, কত স্নিগ্ধ লাগে, তাহলে হয়তো জাহিনের ঘুম থেকে উঠার আগেই সে উঠে পারত। জাহিন মুদ্রি হাসল, এই মেয়ের মা এসে আটকে গেছে, এখন এই মেয়েকে তার নিজের করে চাই। কিন্তু মেয়েটা কি তার সাথে স্বাভাবিক হবে? তাদের বিয়েটা যে আর 4-5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। আরেকটু সময় দেওয়া যাক মেয়েটাকে, তারপর না হয় এক নতুন দাম্পত্য জীবন শুরু করা যাবে। কথায় আছে সবুরে মেওয়া ফেল। সে না হয় মেওয়া ফলাতে আরেকটু সবুর করল। জাহিন উঠতে নিয়ে কিছু একটা মনে করে অয়ন্তীর দিকে এগিয়ে গেল। ঘুমন্ত অয়ন্তীর ডান পাশে পুরুষালী হাতটা রেখে অয়ন্তীর দিকে ঝুঁকে এলো। অয়ন্তীর ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পারছে জাহিন। মেয়েটা এক্কেবারে ঘুমে বেহাল হয়ে আছে। জাহিন মুচকি হেসে অয়ন্তীর কপালের মাঝ বরাবর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে মনে মনে বলে, জানি না নিজেকে আপনার জীবনের সাথে ধরে রাখতে পারবো কিনা, তবে চেষ্টা করব নিজেকে সারাটা জীবন আপনার পাশে রাখার জন্য। অয়ন্তীর চোখের পাতা নড়ে উঠে। জাহিন তা দেখে জলদি করে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে আসে। জাহিনে ভেবেছিল অয়ন্তী জেগে যাবে, কিন্তু অয়ন্তী জাগল না, বরং সে আরো লেপ মুড়ি দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। জাহিন উঠে ওয়াশরুম চলে গেল। তার অনেক কাজ আজকে। জাহিন চলে যেতেই অয়ন্তী চোখ মেলে তাকায়। জাহিনের গরম নিঃশ্বাস যখন তার মুখের উপরে আছড়ে পড়ছিল তখনই অয়ন্তীর ঘুম ছুটে গিয়েছিল। কিন্তু চোখ বুজে রেখেছিল, তার ঘুম বড্ড পাতলা, আশেপাশে কিছু হলেই ঘুম ভেঙে যায়। অয়ন্তী ডান হাতটা বের করে জাহিনের ঠোঁট ছুঁয়ে যাওয়া স্থানে হাত রাখল।
এখনো মনে হচ্ছে যেন জাহিনের ঠোঁটের উষ্ণতা আর ভেজা ভেজা ভাবটা রয়ে গেছে কপালের মধ্যস্থানে। জাহিন লুকিয়ে লুকিয়ে তাকে আদর করে গেল। লোকটা সত্যি অদ্ভুত। অয়ন্তী লাজুক হেসে লেপ দিয়ে মাথাটা ঢেকে নেয়। শেখ পরিবারের সকল সদস্যরা ডাইনিং টেবিলে বসে আছে, তবে নুহাশ আর জাহিন বাদে। তারা দুজন অনেক আগেই বের হয়ে গেছে। ডাইনিং টেবিলে থাকা সবাই স্বাভাবিক আছে, কিন্তু রিহান স্বাভাবিক থাকতে পারছে না বাবার সামনে। বাবা বাড়িতে থাকাকালীন সে নিজের রুম থেকে বের হতে চায়নি, কিন্তু যখন বাবা নিজ থেকে ডেকে পাঠিয়েছে এক প্রকার বাধ্য হয় তাকে ডাইনিং টেবিলে আসতে হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো বাবা তাকে একটা কথাও বলছে না। সে তো নিজেকে মনে মনে প্রস্তুত করেই নিচে নেমেছে বাবার হাতে চড় আর বকাবকি খাওয়ার জন্য। কিন্তু হাওয়া উল্টো দিকে বইছে মনে হচ্ছে, তাই এ যাত্রায় সে বেঁচে গেছে। আজমল শেখ খাওয়া দাওয়া করে উঠে পড়ে, তাতে রিহান হাফ ছেড়ে বাঁচে। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাসটা নাকের ডগায় আটকে ছিল। আজমল শেখ চলে যেতে মাকে ইশারা করে বলে, মা বাবা। ছেলেকে থামিয়ে দিয়ে জোহরা বেগম বলেন, চুপচাপ খেয়ে উঠো। রিহান বুঝতে পারল এই কাজটা তার মায়ের। রিহানের মনে এখন আর কোনো ভয় নেই, সে মনের আনন্দে খেতে শুরু করল। জোহরা বেগম শিরিনকে ডেকে বলেন, যারাকে দিয়ে আয় খাবারটা, মেয়েটা পায়ে যেভাবে ব্যথা পেয়েছে নিচে নামার দরকার নেই। মা উপরে খাবার নেওয়ার দরকার নেই, আমি এসে পড়েছি। মেয়েকে এই পা নিয়ে নিচে আসতে দেখে জোহরা বেগম রাগ দেখিয়ে বলেন, কে বলেছে তোকে নিচে আসার জন্য এই পা নিয়ে? মা আমি ঠিক আছি। আহান চেয়ার থেকে নেমে যারার জন্য চেয়ার টেনে দিয়ে বলে, আপু তুমি এখানে বসো। যারা হতবাক হয়ে বলে, বাবা এত ভালোবাসা আমার জন্য। এর মাঝে রিহান বলে উঠে, তা মা আমার ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না, ওনাকে ডাকো, ওনার সাথে একটু কথা বলি। অয়ন্তী চমকে উঠে রিহানের কথা শুনে। অয়ন্তী কিচেনের এক জায়গাতে ঘাপটি পেরে দাঁড়িয়ে রয়েছে, তার বড্ড অস্বস্তি লাগছে রিহানের সামনে যেতে, কিন্তু এবার মনে হচ্ছে যেতেই হবে। জোহরা বেগম অয়ন্তীকে ডাকল। অয়ন্তী মাথায় সুন্দর করে কাপড় দিয়ে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হল। রিহান প্রফুল্ল হয়ে বলে, তা ভাবি ভালো আছেন? অয়ন্তী আস্তে করে বলে, হুম। রিহান বুঝতে পারল অয়ন্তী অস্বস্তি বোধ করছে, তাই কৌতুকের স্বরে বলে, ভাবি আগের দিন বাঘে খাইছে বুঝলেন, তাই আগে কি ঘটেছে তা নিয়ে পড়ে থাকবেন না। এখন যেই সম্পর্কগুলোতে জড়িয়েছেন সেই সম্পর্কগুলো নিয়ে থাকেন। আগে কোথায় কি ঘটেছিল তা ভুলে গিয়ে স্বাভাবিকভাবে চলুন, তাহলেই দেখবেন সবকিছু সুন্দরভাবে চলছে। অয়ন্তী রিহানের কথার মানে বুঝতে পারল। রিহান যে তাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে এটা সে টের বুঝতে পারছে। কিন্তু তারপরও অয়ন্তীর অস্থিরতা কমছে না, ভবিষ্যতে এই সম্পর্কগুলা নিয়ে আবার কোনো সমস্যা হবে না তো। জাহিন, শারাফ আর রুমা নামের মেয়েটি মুখোমুখি হয়ে বসে আছে জিজ্ঞাসাবাদ রুমে। পুরো কক্ষ জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। জাহিন দু হাত বুকের উপর আড়াআড়ি করে রেখে তীক্ষ্ণ চোখে রুমার দিকে তাকিয়ে আছে। রুমা জড়সড় হয়ে বসে রয়েছে। তার সামনে দুজন সুদর্শন পুরুষ মানুষ বসে আছে, আর সে আর চোখে বারবার দুজনকে দেখে যাচ্ছে। একটা অস্থিরতা কাজ করছে মেয়েটা মাঝে। বারবার হাত কচলাছে, এই ঠান্ডার মাঝেও মনে হচ্ছে যেন ঘামছে। বারবার কপালে, গালে, গলায় হাত রাখছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় ভয় আছে, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছে না ওদের সামনে। শারাফ ওয়াটার বোতলটা রুমার দিকে এগিয়ে দিয়ে বলে, চাইলে পানি খেতে পারেন। রুমা জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে বলে, না না পানি খাওয়া লাগবে না। কেন ডেকে পাঠিয়েছেন সেটা বলেন। জাহিন দু হাত টেবিলের উপরে রেখে একটু এগিয়ে এসে গম্ভীর গলায় প্রশ্ন করে, আপনাকে এই কাজটা করতে কে হায়ার করেছে জানতে পারি? রুমা আঁতকে উঠে বলে, কি বলছেন আপনি এসব? আমি বুঝতে পারছি না।
জাহিন নিঃশব্দে হেসে চেয়ারে হেলান দিয়ে বলে, না বুঝার মতো তো আমি কিছু বলিনি আপনাকে। আপনি যে নুহাসকে ফাঁসিয়েছেন সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমা থমথমে গলায় বলে, আমি কাউকে ফাঁসাইনি। জাহিন কঠিন গলায় বলে, অবশ্যই আপনি নুহাসকে ফাঁসিয়েছেন। আমি বলছি তো আমি ফাঁসাইনি। জাহিন এবার গগন কাঁপিয়ে চিৎকার করে বলে, আপনি নুহাসকে ফাঁসিয়েছে আর তার প্রমাণ আমার কাছে আছে। জাহিনের চিৎকার শুনে রুমা ঈষৎ কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় বলে, প্রমাণ? কি? কিসের প্রমাণ? জাহিন বাঁকা হেসে বলে, গাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি কি করে নুহাসকে ফাঁসিয়েছেন। রুমা হতভম্ব হয়ে বলে, গাড়িতে হিডেন ক্যামেরা লাগানো ছিল কই, আমি তো দেখিনি। হিডেন ক্যামেরা নিশ্চয়ই কাউকে দেখানোর জন্য লাগিয়ে রাখবে না। আর এই হিডেন ক্যামেরাতে সবটা ধরা পড়েছে। আপনি আচমকাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন। আর এখন ভিডিও ফুটেজটা যদি পাবলিক করি তাহলে বুঝতে পারছেন কেসটা কোন দিকে মোড় নিবে। জাহিনের কথাটা শোনার সাথে সাথে মেয়েটা গড়গড় করে বলতে শুরু করে, বিশ্বাস করুন আমি ওনাকে ফাঁসাতে চাইনি। প্লিজ ভিডিওটা ভাইরাল করবেন না। সারাফ হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। গাড়িতে ক্যামেরা তো দূরে থাক, কোনো হিডেন ক্যামেরার ছিটে ফোটাও নেই। কিন্তু সারাফ জাহিনের প্ল্যানটা বুঝতে পারল। মেয়েটাকে ম্যানিপুলেট করে পেট থেকে সত্য কথা বের করার প্রচেষ্টা, এবং এতে সফলও হয়েছে। জাহিন সারাফকে ইশারা করল কিছু বলার জন্য। সারাফ মাথা নাড়িয়ে রুমার দিকে ফিরে বলল, তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নুহাসকে ফাঁসিয়েছেন? রুমা মেয়েটা এক প্রকার কান্না করতে করতে বলে, বিশ্বাস করুন আমি বাধ্য হয়ে কাজটা করেছি। সারাফ পুনরায় প্রশ্ন করল, আপনি আগে এটার উত্তর দিন, নুহাস কি আপনাকে কোনো রকম ভাবে সে তারা চিহ্নসুয়াল হ্যারাসমেন্ট করেছে নাকি করেনি? না, উনি আমাকে সে তারা চিহ্নসুয়াল হ্যারাসমেন্ট করেননি, বরং আমি ওনাকে ফাঁসাতে চেয়েছিলাম। কেন ফাঁসাতে চেয়েছিলেন জানতে পারি আর কার কথায় কাজটা করেছেন? রুমা ওয়াটার বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেয়ে বলতে শুরু করে, আমার মা অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা দরকার। জাহিন হাত উঁচিয়ে রুমাকে থামিয়ে দিয়ে বলে, ওহু এখন আর মিথ্যা কথা বলবেন না প্লিজ। আপনার মা অনেক আগেই মারা গেছেন। আপনার বিষয়ে সব খবর আমার কাছে আছে। তাই প্লিজ মরে যাওয়া মাকে নিয়ে মিথ্যা কথা না বললেই নয় কি? নিজের গর্ভধারী মাকে অন্তত এই সম্মানটুকু দেন। রুমা ঢোক গিলে বলে, আসলে আমি যাত্রাপালার একটা দলে কাজ করি। আমি দলের ছেলে মেয়েদেরকে মেকআপ করিয়ে দেই। দল থেকে যেই টাকাটা হাতে আসে তা দিয়ে আমার ঠিক চলতো না। একদিন হঠাৎ করেই একটা লোক আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য অফার করে আর বলে মোটা অঙ্কের টাকা দিবে, আর আমিও টাকার লোভে পড়ে কাজটা করতে রাজি হয়ে পড়ি। জাহিন চুপচাপ মেয়েটার কথা শুনে যাচ্ছে। সারাফ বলল, তো তারা আপনাকে টাকা দিয়েছে? অর্ধেক টাকা দিয়েছে আর কাজটা পুরোপুরি ভাবে হলে পুরো টাকা দিবে বলেছে। তার মানে তারা এখনো পুরো টাকাটা আপনাকে দেয়নি? না দেয়নি। টাকা কি হাতে হাতে দিয়েছে আপনাকে? হুম, হাতে দিয়েছে। যেই লোকটা আপনাকে কাজটা করতে বলেছে তার সাথে আপনার নিশ্চয়ই যোগাযোগ হতো ফোনে, সেই ফোন নাম্বারটা দিন। সারাফ ফোন নাম্বারটা নিয়ে কল করল, কিন্তু এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। সারাফ বলল, নাম্বারের তো কোনো অস্তিত্ব নেই। রুমা বলল, উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল করত। এই পর্যন্ত কয়টা নাম্বার থেকে কল করেছে? 5-6টা তো হবেই। প্রত্যেকটা নাম্বারে কল করা হলো, কিন্তু সেইটা একই কথা, কোনো অস্তিত্ব নেই নাম্বারগুলার। এর মাঝে জাহিন রুমাকে প্রশ্ন করল, যে আপনাকে কাজ করতে বলেছে তার চেহারা দেখতে কেমন ছিল? মুখে মাস্ক পরা ছিল, তাই ওটা খেয়াল করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ভিডিওটা যদি ভাইরাল করে দেন তাহলে সবাই আমাকে অপমান করবে।
জাহিন কপট রাগ দেখিয়ে বলে, আপনার অপমানটা অপমান আর আমাদের অপমানটা অপমান নয়। বুঝতে পারছেন কতটা ফেস লস হয়েছে এই ফালতু ঘটনাটার জন্য? আর এমনিতেই আপনি ভাইরাল। বলতে গেলে এই ঘটনাটা এখন অনলাইনে হট টপিক হয়ে রয়েছে, এখন না হয় আরেকটু ঘি ঢেলে দেই তাতে। রুমা চিৎকার করে বল, আমি তো বলছি আমি লোভে পড়ে কাজটা করেছি। লোভে পড়ে যখন করেছেন এর সমাধানও আপনি করবেন। রুমা অবাক হয়ে বলে, মানে? জাহিন পায়ের উপরে পা তুলে বলে, আপনাকে জবানবন্দি দিতে হবে, সেটাও লাইভে গিয়ে। পুরো দেশ দেখবে যে আমার ভাই নির্দোষ, তাকে একটা নোংরা এলিগেশনে ফাঁসানো হয়েছে। কিন্তু দেখুন মিস রুমা, এই কাজটা করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। আপনার এটা ভাবা উচিত ছিল কাজটা করার পর কি হতে পারে, কিন্তু আপনি কোনো বিবেচনা না করেই একটা নোংরা খেলায় মেতে উঠলেন, তাও একজন অপরিচিত মানুষের কথায়। অবশ্য সে মানুষটা যে আমার শত্রু সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কারো ক্ষতি করে নিজের ভালো হয় না মিস রুমা। রুমা চুপচাপ কথাগুলা শুনে গেল। তার বড্ড ভুল হয়ে গেছে। সে ঝোঁকের বশে কাজটা করে ফেলেছে। তার আগেই বোঝা উচিত ছিল প্রতিপক্ষ দল শক্তিশালী দল। কিন্তু তাকে তো বলা হয়েছিল গাড়িতে কোনো হিডেন ক্যামেরা ছিল না, তবে কি জাহিন তাকে মিথ্যে কথার জালে ফাঁসিয়েছে? আর সেও তাতে পা দিয়ে ফেলেছে। কিন্তু তাকে আগে এই কয়েদি থেকে বের হতে হবে, তার জন্য তাকে এদের কাছ থেকে সিম্প্যাথি পেতে হবে। রুমা ধরা গলায় বলে, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি আর কোনো দিন কারো ক্ষতি করব না। সারাফ কঠোর গলায় বলে, ছেড়ে দেওয়া হবে আপনাকে, কিন্তু তার আগে আপনাকে লাইভে গিয়ে সবটা স্বীকার করতে হবে। রুমা হঠাৎ করেই উচ্চ বাক্যে বলল, আমি লাইভে যাব না, আর আপনার আমাকে মিথ্যা কথার জালে ফাঁসিয়েছেন তাই না? গাড়িতে কোনো হিডেন ক্যামেরা ছিল না তা আমি জানি, তাই ওই নুহাসকেও নির্দোষ প্রমাণ করতে পারবেন না। আর ফাঁসাতে তো চেয়েছিলাম আপনাকে, কিন্তু ফেঁসে গেছে ওই বেচারা নুহাস। শেষের কথাটা জাহিনকে উদ্দেশ্য করে বলে রুমা। জাহিন হতবাক হয়ে বলে, আমাকে ফাঁসাতে চেয়েছিলেন মানে? হ্যাঁ, আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম। জাহিন বিমূর্ত, স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আর তাতে নুহাস ফেঁসে গেছে। জাহিন নির্বিকার ভঙ্গিতে বলল, গাড়িতে যে হিডেন ক্যামেরা নেই এটা কি করে জানেন? যে আমাকে কাজটা করতে বলেছে সেই বলেছিল, কিন্তু আমার হঠকারিতার জন্য আমি নিজেও ফেঁসে গেলাম। কিন্তু সত্যটা তো শুধু আপনার দুজনে ছাড়া কেউ জানে না, আর কেউ জানবেও না। জাহিন শব্দ করে হেসে বলে, এতটাও কাঁচা খেলোয়াড় আমি নই। এতক্ষণ যা যা আপনি বলেছেন সবটা রেকর্ড হয়েছে এই কলমটার মাঝে। এই কলমটা মাঝে হিডেন ক্যামেরা লাগানো আছে। বুক পকেটে থাকা কলমটা দেখিয়ে কথাটা বলে জাহিন পুনরায় বলে, তাই আপনার লাইভে যাওয়ার কোনো দরকার নেই। আপনার এই সবটা স্বীকারোক্তি সবাই দেখবে, আর এটাও জানবে নুহাস কোনো দোষ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। রুমাকে অ্যারেস্ট করা হয়েছে নুহাসকে মিথ্যে এলিগেশন দিয়ে ফাঁসানোর জন্য। নিউজের মাধ্যমে সবটা সবার সামনে এসেছে। নুহাস নির্দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু জাহিনের মাথায় ভর করল অন্য দুশ্চিন্তা, তার আপনজনের মাঝেই কেউ একজন আছে যে এই ঘৃণ্য কাজটার সাথে জড়িত, কিন্তু কে সে? এত আপনজনের ভিড়ের মাঝে তাকে কি করে খুঁজে বের করবে? 32 ইঞ্চি এলইডি টিভির পর্দায় নুহাস যে নির্দোষ সেই খবরই পাঠ করছেন সংবাদ পাঠিকা। রুমার স্বীকারোক্তিটা শোনার সাথে সাথে টিভির পর্দায় একটা ফুলদানি ছুড়া হলো, মুহূর্তের মাঝে টিভির ডিসপ্লে চলে যায়। খলিল তালুকদার আর চেয়ারম্যান মিজান সাহেব চোখ বন্ধ করে কানে হাত দিয়ে অন্য দিকে ফিরে যায়। জবকটি সেন্টার টেবিলে সজোরে লাথি মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, ওই শালিকে আগেই বলে রেখেছিলাম আমি, গাড়িতে কোনো ফিডেন ক্যামেরা নেই, কিন্তু তারপরও ওই সাতারা চিহ্ন ওই জাহিনের কথার জালে ফেসে গেছে। সবটা প্ল্যান নষ্ট করে দিল। আমি আগেই বলেছিলাম এই শালিকে দিয়ে কাজটা হবে না।
খলিল তালুকদার রেগে বলে উঠলেন, তোমার প্ল্যান প্রথম থেকেই নষ্ট হয়ে গিয়েছিল যখন জাহিনের জায়গায় নুহাশ এসেছিল। যুবকটি গর্জে উঠে আঙ্গুল তাক করে খলিল তালুকদারকে বলে, এই বুড়ো বেশি কথা বলবি না। প্ল্যানটা শুধু একার আমার ছিল না। খলিল তালুকদার চোখ বড় বড় করে রেগে বলেন, কি বললে তুমি আমাকে? যুবকটি তেরে এসে বলে, বুড়ো বলেছি তোকে আমি। বুড়ো কি করবি তুই? আমাকে বল কি করবি? মিজান সাহেব দুজনের মাঝে এসে দাঁড়িয়ে দুজনকে থামিয়ে বলে, উফফ, কি শুরু করলে তোমরা দুজনে? নিজেদের মধ্যে কেন কোলাহল শুরু করলে? একটা প্ল্যান নষ্ট হয়েছে তো কি হয়েছে, অন্য আরেকটা প্ল্যান ভাবা যাবে। আর জাহিন এটা খুঁজে বের করতে পারবে না কে এই কাজের সাথে জড়িত ছিল। তবে হ্যাঁ, জাহিন খলিল সাহেবকে সন্দেহ করবে এটা আমি জানি। তাই বলছি মাথা ঠান্ডা করো দুজনে। নিজেদের মাঝে বিবাদ বাঁধিয়ে কোনো লাভ নেই। যুবকটি গিয়ে নিজের স্থানে বসে মিজান সাহেব চোখের ইশারায় খলিল তালুকদারকে শান্ত হতে বলেন। মিজান সাহেব নিজের জায়গাতে বসে গিয়ে বলেন, এখন একটাই প্ল্যান, ভোট কিনতে হবে আমাদের। আর কিছু দিন পরেই প্রতীক বরাদ্দ হবে আর এরপরেই প্রচারণার কাজ শুরু হবে। জাহিনকে কিছুতেই মেয়র পদে বসতে দেওয়া যাবে না। যুবকটি গম্ভীর কণ্ঠে বলল, কে মেয়র পদে বসলো আর কে বসলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমি শুধু আপনাদের সাথে হাত মিলিয়েছিলাম ওকে নিঃস্ব করে দেওয়ার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে আমার নিজেকেই কিছু একটা করতে হবে। তবে এভাবে নয়, অন্যভাবে ওকে আঘাত করতে হবে। শুধু নির্দিষ্ট সময়ের অপেক্ষা। আপনাদের সাথে থেকে কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর আপনি ফেইল করবেন তালুকদার সাহেব, এটা আমি এক কলম লিখে দিলাম। খলিল তালুকদার রেগে কিছু বলতে যাবেন, সাথে সাথে মিজান সাহেব খলিল তালুকদারের হাত ধরে থামিয়ে দিল। চোখের ইশারায় বলল, শান্ত থাকার জন্য। যারা ফেসবুক স্ক্রুল করছে, নুহাশের খবরটা বাড়ির সবাই জানার পর যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে সকলে। বিশেষ করে যারা। সে ভীষণ খুশি হয়েছে তার নুহাশ ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে বলে। ইচ্ছে করছে নাচতে, কিন্তু আপাতত এই পা নিয়ে নাচা সম্ভব না, তাই মনের বসনাটাকে সংযম করল। নেটিজেনরা এবার নুহাশের পক্ষ নিয়ে নানান কথা বলছে। যারার হঠাৎ করেই একটা পোস্টে নজর পড়ল, নুহাশের একটা ছবি দিয়ে পোস্ট করছে আর ক্যাপশনে লেখা, আমি জানতাম আমার জানু এমনটা করতেই পারে না। আমার জানুটাকে শুধু শুধু হ্যারেস করলো ওই শয়তান মেয়েটা। তুমি চিন্তা করো না জানু, আমরা সকলে তোমার পাশে আছি। আই লাভ ইউ জানু। যারা চোখ মুখ কুঁচকে বিতৃষ্ণা নিয়ে পোস্ট পড়ল। ইচ্ছে করছে কমেন্ট বক্স গিয়ে লিখতে, তোর জানুর একটা জান আছে, তাই এসব লেম মার্কা পোস্ট করে নিজেকে ছোটলোক প্রমাণ করবি না, যত্ত সব। যারা ফোনটা ঢিল মেরে বেডে ফেলে দিয়ে একরাশ বিরক্ত নিলে বলে, শাকচুন্নির দল। এখন এক্কেবারে দরদ উথলে উথলে পড়ছে, আবার আই লাভ ইউ জানু বলছে। এই আই লাভ ইউ বানান পারিস যে লিখেছিস? ও সরি, পারিস বলেই তো লিখতে পেরেছিস। অয়ন্তী যারার রুমে এসেছে হাতে একটা প্লেট, তাতে 4 রকমের ফল কাটা। যারাকে একা একা বকবক করতে দেখে থমকে যায়। ভ্রুকুচকে যারাকে উদ্দেশ্য করে বলে, যারা কাকে বকছ? যারা দরজার পাশে অয়ন্তীকে দেখে বলে, ও ভাবি তুমি এসো, ভেতরে এসো। অয়ন্তী যারার পাশ গিয়ে বসে বলে, কাকে বকছ? যারা কপট রাগ দেখিয়ে বলে, আর বলো না ভাবি, ফেসবুক কতগুলা শাকচুন্নি আছে যারা সুন্দর সুন্দর পোলা দেখলেই দরদ এক্কেবারে উথলে উথলে পড়ে। কার উপরে দরদ উথলে পড়ছে? আরে নুহাশ ভাইয়ের উপরে। আর পোস্ট করে কি বলে জানো? আই লাভ ইউ জানু। যারা ভেঙিয়ে কথাটা বলল। অয়ন্তী সোজাসুজি বলে, তুমি কি তাতে জেলাস ফিল করছো? যারা অবশ্যই। মুখ ফসকে কথা বলে ফেলে যারা। যখন বুঝতে পারল কি বলছে, সাথে সাথে যারা অয়ন্তীর মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে, না ভাবি আমি আসলে। তুমি কি নুহাশ ভাইকে পছন্দ করো? যারা
অয়ন্তীর কথার কোনো উত্তর দিল না, যারা চুপচাপ সাদা টাইলসের দিকে দৃষ্টিপাত করে রেখেছে। অয়ন্তী পুনরায় বলল, গতকাল রাত্রে তোমাকে আর নুহাশ ভাইকে দেখেছি। তুমি নুহাশ ভাইয়ের কোলে ছিলে। আমি কি জানতে পারি এই ব্যাপারটার বিষয়ে? যারা হকচকিয়ে উঠে ভাবির দিকে তাকায়। তার মানে ভাবি সবটা দেখেছে, ভাইয়াকে বলে দেয়নি তো আবার? যারা উৎসুক গলায় বলে, ভাবি তুমি কি সবটা ভাইয়াকে বলে দিয়েছ? না, বলেনি। যারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ভাইয়া যদি জানে তাহলে হয়তো একটা ঝড় উঠবে এই শেখ বাড়িতে। যারা অসহায় চোখে তাকিয়ে বলে, ভাবি প্লিজ এই কথাটা কাউকে বলো না, তোমার দুটি হাতে ধরি। আসলে গতকাল রাত্রে। যারা গতকাল রাত্রের ঘটনাটা ভাবিকে বলে। অয়ন্তী কিছু বলতে যাবে, সাথে 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 যারা বলে, যদিও আমি নুহাশ ভাইকে ভালোবাসি কিন্তু নুহাশ ভাই আমার সেই ভালোবাসায় ধরা দেয় না। যদিও আমি জানি নুহাশ ভাই আমাকে ভালোবাসে কিন্তু স্বীকার করে না। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, কেন স্বীকার করে না? যারা ম্লান কণ্ঠে বলে, নুহাশ ভাই যে এই বাড়ির আশ্রিত তাই হয়তো স্বীকার করে না। যে বাড়ির নুন খেয়েছে সেই বাড়ির মেয়ের উপরে কি করে নজর দিবে তুমি বলো? কিন্তু আমি নুহাশ ভাইকে খুব ভালোবেসে ফেলেছি ভাবি, খুব। শেষের কথাটা যারা ধরা গলায় বলে। অয়ন্তী বোঝানোর স্বরে বলে, সব ঠিক হয়ে যাবে যারা, একটু ধৈর্য ধরো, আল্লাহ যদি তোমার কপালে নুহাশ ভাইকে লিখে রাখেন তাহলে নুহাশ ভাই তোমার হবে, আর যদি না লিখে রাখে তাহলে শত চেষ্টা করলে সে তোমার হবে না। যারা ঢোক গিলে বলে, ভাবি তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, এই কথাটা যেন বাড়ির কেউ না জানে, এমনকি ভাইয়াও না। অয়ন্তী যারার হাতটা শক্ত করে ধরে বলে, ঠিক আছো ননদিনী, কেউ জানবে না কথাটা, প্রমিজ। যারা ভাবির গলা জড়িয়ে ধরে বলে, আমার মিষ্টি ভাবি। হয়েছে হয়েছে, এবার ফলগুলা খেয়ে নাও। যারা একটা আপেলের টুকরা মুখে নিয়ে বলে, তুমিও খাও। অয়ন্তী মুচকি হেসে বলে, তুমি খাও, আমি খেয়েছি। রিহান আজ তাদের বন্ধুদের সাথে নাইট পার্টি করবে, তা নিয়েই আলোচনা হচ্ছে বন্ধুদের মাঝে গ্রুপ চ্যাটে। রিহানের বন্ধু সৈকত মেসেজ করে, কিরে বন্ধু, তোর ফুলের পাপড়ির কি অবস্থা? মেয়েটাকে একা রেখে চলে এলি, এবার যদি সেই পাপড়ি ঝরে নিচে পড়ে যায় তখন? রিহান মেসেজটা দেখে মলিন হাসল। তার আবার কবে হলো ফুলের পাপড়ি? রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেসেজ করে, হয়তো আমি চলে আসাতেই ফুল, বরং আমি এত দিন ছিলাম বলেই সে বিরক্ত বোধ করত। এর মাঝে পিয়াস বলে, আচ্ছা এসব কথা বাদ দে, একটা মেয়ে গেছে তো কি হয়েছে, হাজারটা মেয়ে এসে ধরা দিবে আমাদের রিহানের কাছে, বুঝলি? সুরেশ বলল, এই প্লে বয় চুপ কর। তুই রিহানকে তোর মতো ভাবিস নাকি যে বিড়ালের মতো এ বাড়ির হাড়িতে তো ওই বাড়ির হাড়িতে গিয়ে মুখ দিবে? পিয়াস রাগের ইমোজি দিয়ে বলল, এই শোন, আমি পাগল নই, মেয়েরা আমার জন্য পাগল, বুঝলি? হুমম জানি কে পাগল। রিহান ওদের ঝগড়া দেখে অফলাইন হয়ে যায়। চিত হয়ে শুয়ে ভাবতে থাকে পাপড়ির কথা। মেয়েটির কি এক মুহূর্তের জন্য তার কথা মনে পড়ছে না? হয়তো পড়ছে, আবার নাও পড়তে পারে, কিন্তু তার মস্তিষ্ক জুড়ে যে বিরাজ করছে পাপড়ি এক মুহূর্তের জন্যও ভুলে থাকতে পারছে না। রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অবন্তী ওরফে পাপড়ি মেয়েটি রাস্তার চারিপাশ সন্তর্পণে নজর বুলাচ্ছে, বোঝা যাচ্ছে কাউকে খুঁজে বেড়াচ্ছে তার দুচোখ। কিন্তু যাকে খুঁজে বেড়াচ্ছে দুচোখ, সেই মানুষটা নেই আজ। মানুষটা কি সত্যি চলে গেছে? অবন্তীর মনটা যতনায় ভরে গেল। এতদিন লোকটা সামনে আসলে রাগ উঠত, কিন্তু আজ যখন নেই তখন কেন এতটা বিষাদময় লাগছে তার? অবন্তীর পাশে থাকা ইভা খোঁচা দিয়ে বলে, যাকে খুঁজে বেড়াচ্ছিস সে নেই, তাই সামনের দিকে নজর রেখে হাঁট, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইভার কথা শুনে হকচকালো অবন্তী। মিথ্যে মিথ্যে বিরক্তি আর রাগ মেশানো গলায় বলে, আজব, আমি আবার কাকে খুঁজব?
সে তুই ভালো করেই জানিস কাকে খুঁজে বেড়াচ্ছিস, আর যদি না জানিস তাহলে আমি বলে দিচ্ছি তোর সুবিধার্থে রিহান ভাইয়াকে খুঁজছিস তুই, তাই তো? অবন্তী চুপ মেরে যায়। সত্যি সে রিহানকে খুঁজে যাচ্ছে, কিন্তু লোকটা নেই, সত্যি লোকটা চলে গেছে এই শহর ছেড়ে। লোকটা কি তাকে ভুলে গেছে এইটা একদিনের মাঝে? অবশ্য ছেলেদের মন একজন চলে গেলে আরেকজনকে নিজের মনে ঠাঁই দিতে বেশি সময় নিবে না। অবন্তী এসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে যায়। জাহিনের বাড়ি ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে পৌঁছে গেছে। নুহাস অনেক আগেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু জাহিন কোন এক কাজের দোহাই দিয়ে বাড়িতে পড়ে আসবে বলে নুহাসকে আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দেয়। কলিং বেলের আওয়াজ শুনে বাড়ির কাজের লোক সদর দরজা খুলে দিল। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে, শুধু জাহিনের অপেক্ষায় রয়ে গেছেন জোহরা বেগম। জোহরা বেগম সময়টা পার করার জন্য সোফায় বসে নকশি কাঁথা সেলাই করতে ব্যস্ত ছিলেন। ছেলেকে আসতে দেখে কাঁথাটা সোফার উপরে রেখে ছেলের দিকে এগিয়ে এসে বলেন, এত দেরি হলো যে আসতে? নুহাস বলল, কি একটা কাজ আছে তোর, সেটা কি কমপ্লিট হয়েছে? না এখনো হয়নি, তবে হয়ে যাবে জলদি। আগামীকাল থেকে একটু আগে আসার চেষ্টা করবি, মেয়েটা না খেয়ে অপেক্ষায় ছিল তোর। জাহিন হৃদয় কিঞ্চিত কুঁচকে বলল, কে অপেক্ষা করছিল? জোহরা বেগম হতাশার শ্বাস ফেলেন। তার ছেলে কি এই জগতে আছে নাকি অন্য জগতে আছে? বিয়ে করেছে, আর কে অপেক্ষা করতে পারে তার জন্য সেটা বুঝতে পারছে না মহাশয়। জোহরা বেগম কঠিন গলায় ছেলেকে বলল, তোর বউ অপেক্ষায় ছিল তোর জন্য। কিন্তু মা, আমি তো খেয়ে এসেছি, উনি কি খায়নি? খেতে চায়নি, কিন্তু জোর করাতে খেতে বাধ্য হয়েছে। ও, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবি। আসবো। জাহিন কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে জ্যাকেটটা খুলে ফেলে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে রুম অন্ধকার, তবে রুমে লালচে রঙের ড্রিম লাইট জ্বলছে। ড্রিম লাইটের মৃদু আলোয় জাহিন বুঝতে পারল অয়ন্তী ঘুমিয়ে পড়েছে। তার বড্ড খারাপ লাগলো, মেয়েটা তার অপেক্ষায় ছিল আর সে এত রাত করে আসল। এরপরের বার থেকে জলদি আসার চেষ্টা করবে। জাহিন জ্যাকেটটা সোফার উপরে রেখে গায়ের পরিহিত অ্যাশ রঙের শার্টের বোতাম খুলতে খুলতে হাতে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। জাহিন যেতেই অয়ন্তী চোখ মেলে তাকায়, সে ঘুমায়নি এখনো। স্বামীর চিন্তায় দু চোখের পাতায় ঘুম আসেনি, তবে এখন ঘুম আসবে। অয়ন্তীর গায়ে মাথায় ব্ল্যাঙ্কেটটা ভালো করে জড়িয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। রাত 2:30 বাজে। নিস্তব্ধ রাত, কোথাও কোনো কোলাহল নেই, ব্যস্ত শহরটা শান্ত হয়ে আছে। দূর থেকে ঝিঝি পোকা ডাকার শব্দ ভেসে আসছে। জাহিন তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। পা দুটো সেন্টার টেবিলের উপরে রেখে কোলের উপরে ল্যাপটপ রেখেছে। খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আকস্মিক অস্ফুটে ভাবে কারো গুঙ্গানোর আওয়াজ ভেসে আসে। জাহিন ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকালো। গুঙ্গানোর শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝার চেষ্টা করছে। জাহিন যখন বুঝতে পারল এমনটা অয়ন্তী করছে, তাড়াতাড়ি করে ল্যাপটপটা সোফার উপরে রেখে দৌড়ে অয়ন্তীর কাছে আসে। অয়ন্তী কাঁপছে অস্বাভাবিকভাবে আর অস্পষ্টভাবে কি যেন বলছে। জাহিন বিছানায় উঠে অয়ন্তীর দিকে ঝুঁকে অয়ন্তীর গালে হাত রেখে ভয়ার্ত গলায় বলে, অয়ন্তী কি হয়েছে? এমন করছেন কেন? কোথায় কষ্ট হচ্ছে? জাহিন অয়ন্তীর মুখের কাছটায় কানটা নিয়ে শুনতে পারে অয়ন্তীর বলা কথা, মা যেও না মা, আমাকে ছেড়ে যেও না, আমাকে সাথে করে নিয়ে যাও মা, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই মা। অয়ন্তীর কাঁপুনি ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে, হাত পা খিচে আসছে। অয়ন্তীর খিঁচুনি শুরু হয়ে গেছে। অয়ন্তীর কাঁপুনিতে সারা বেড কেঁপে উঠছে। জাহিন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। মেয়েটার হঠাৎ হলোটা কি? জাহিন অয়ন্তীর শক্ত করে মুঠো করে রাখা হাতটা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না।
জাহিন দু হাঁটু ভাঁজ করে সারা ঘর নজর বুলাল। এত রাতে কাউকে ডাকতেও পারছে না। কোনো উপায় না পেয়ে জাহিন অয়ন্তীকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পাগলের মতো বলতে শুরু করল, শান্ত হন অয়ন্তী, শান্ত হন, কিচ্ছু হয়নি আপনার, সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ শান্ত হন। অয়ন্তী বা হাত দিয়ে শক্ত করে খামচে ধরল জাহিনের গলার কাছটায়। জাহিন অয়ন্তীর শক্ত নখের খামচিটা চোখ বন্ধ করে সহ্য করে নিল। ধীরে ধীরে অয়ন্তী স্বাভাবিক হতে শুরু করল, কাঁপুনি কমতে শুরু করল। শরীর নিস্তেজ হয়ে এলো, অয়ন্তীর হাত পা ছেড়ে দিয়েছে এক প্রকার। জাহিন হাতের বাঁধন নরম করল। আরো কিছুক্ষণ বুকের মাঝে রেখে অয়ন্তীর মাথাটা নিজের হাতের উপরে রেখে ড্রিম লাইটের মৃদু আলো দিয়ে এক নজরে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। জাহিনের হাতের মাঝে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, বুঝতে পারল অয়ন্তীর চোখ দিয়ে পানি পড়ছে। ঘুমের মাঝে মেয়েটা কান্না করছে, এতটা চাপা কষ্ট জমে রয়েছে মেয়েটার মনে। জাহিন অয়ন্তীর চোখের নোনা জল মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে চেপে ধরল। অয়ন্তীও ঘুমের মাঝে ছোট বাচ্চাদের মতো লেপ্টে রইল জাহিনের বুকে। জাহিন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। খানিকক্ষণ আগে অয়ন্তীর এমন শোচনীয় অবস্থা দেখে যেন তার রুহু উড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল অয়ন্তীকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। জাহিন অয়ন্তীর কপালে গভীর চুম্বন বসাল। অয়ন্তীর অযত্নে ফেলে রাখা বা হাতটা ধরে জাহিন নিজের মুখের কাছে এনে হাতের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। জাহিন অয়ন্তীকে নিজের বুকে আগলে রেখে শুয়ে পড়ল আর গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে দিল। জাহিন চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু তার ঘুম আসছে না। অয়ন্তীর হঠাৎ করে এমনটা হলো কেন বুঝতে পারছে না, নাকি এমনটা অয়ন্তীর হয়েই থাকে মাঝে মধ্যে। আচ্ছা, অয়ন্তী কোনো খারাপ স্বপ্ন দেখে নিত? মায়ের কথা বলছিল, স্বপ্নে কি অয়ন্তী তার মাকে দেখেছিল? জাহিনের দুচোখে আর ঘুম এলো না শত শত চিন্তায়। তবে শেষ রাতে জাহিনের দু চোখ লেগে আসে। ভোরের আলো ফুটেছে। ঘড়ির কাঁটায় সবে মাত্র 5টা 20 বাজে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে ভোরের পরিবেশ। এই হিম ঠান্ডার মাঝেও যেন পাখিদের দু চোখে ঘুম নেই, তারা নিজেদের মনের আনন্দে গান গাইতে ব্যস্ত। অয়ন্তীর ঘুম হালকা হলো ধীরে ধীরে। ঘুমের মাঝে মনে হচ্ছে যেন কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অয়ন্তী পিট পিট চোখে তাকালো। নিজের অবস্থা বুঝতে পেরে অয়ন্তী চমকে উঠে চোখ বড় বড় করে জাহিনের মুখ পানে তাকালো। জাহিন ঘুমাচ্ছে। অয়ন্তী জাহিনের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। এলোমেলা হয়ে থাকা চুলগুলা কপালে পড়ে রয়েছে। গালের কাটা স্থানটা লালচে হয়ে আছে। ব্যান্ডেজ খুলে ফেলেছে জাহিন গত রাতেই। অয়ন্তীর কি হলো কে জানে, হাত বাড়িয়ে জাহিনের কাটা স্থানটা ছুঁয়ে দিলে তাতে জাহিন ভ্রু কুঁচকে নেয়। অয়ন্তী তা দেখে আস্তে করে সরে আসতে নিলে অয়ন্তীর মেদহীন কোমরে রাখা জাহিনের হাতের বাঁধন আরো দৃঢ় হল। অয়ন্তী আরো এক দফাট অবাক হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন তাকিয়ে আছে তার দিকে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। তার মানে লোকটা জেগে ছিল এতক্ষণ। অয়ন্তী জাহিনের দিক থেকে নজর সরিয়ে নিয়ে আবার চেষ্টা করল জাহিনের বুক থেকে সরে আসতে, কিন্তু এবারও ব্যর্থ হল। জাহিন জড়ানো কণ্ঠে বলে, সরে যেতে চাইছেন কেন? অয়ন্তী আস্তে করে বলে, আমি আসলে বুঝতে পারিনি। জাহিন অয়ন্তীর কথার মাঝেই বলে উঠে, এত বুঝতে হবে না আপনাকে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকল। জাহিন আর্স্ট গলায় বলে, ঘুম ভালো হয়েছে। অয়ন্তীকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই জাহিন ভরাট কণ্ঠে বলে, অবশ্যই ঘুম ভালো হয়েছে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমালে সকল স্ত্রীদেরই ঘুম ভালো হয়। অয়ন্তী চুপ রইল। কি বলছে এসব? লোকটা কি পাগল হয়ে গেল নাকি গালে আঘাত পেয়ে? কিন্তু মানুষ তো পাগল হয় মাথায় আঘাত পেলে।
কিন্তু জাহিনের ক্ষেত্রে তো উল্টো হয়ে গেল বিষয়টা। জাহিন চোখে মুখে চিন্তিত ভাব এনে বলল, উমম, এবার একটা এক্সপেরিমেন্ট করতে হবে। অয়ন্তী জাহিনের কথার কোনো মানে বুঝতে পারল না। কি এক্সপেরিমেন্ট করার কথা বলছে মানুষটা? অয়ন্তী নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে। জাহিন অধর কোণে হাসি রেখে আকস্মিক অয়ন্তীকে ঝড়ের বেগে নিজের বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। অয়ন্তী কিংকর্তব্যবিমূঢ় হয়ে চোখ বড় বড় করে জাহিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে কি স্বপ্ন দেখছে নাকি? জাহিন অয়ন্তীর উপরে হালকা ঝুঁকে এসে বলল, এক্সপেরিমেন্ট তাহলে শুরু করা যাক। অয়ন্তীর ভ্রু কুঁচকে এলো। কি এক্সপেরিমেন্ট করবে জাহিন? জাহিন অয়ন্তীকে অবাক করে দিয়ে এক হাত দিয়ে অয়ন্তীকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। অয়ন্তী তাতে বরফের ন্যায় জমে গেল। বুকের উঠানামা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, শরীর অসাড় হয়ে গেছে, তার নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না, গলা শুকিয়ে গেছে, চোখের দৃষ্টি ছাদের দিকে নিবদ্ধ। জাহিনের গরম নিঃশ্বাস অয়ন্তীর গলার কাছটায় এসে বাড়ি খাচ্ছে। অয়ন্তী কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। হাতির মতো মানুষটা তার উপরে শুয়ে আছে, চাইলেও নিজ থেকে সরিয়ে দিতে পারছে না। অয়ন্তী শুকনো ঢোক গিলল। জাহিন চোখ বন্ধ রেখে কোমল কণ্ঠের গাঢ় ডাক ভেসে আসলো, অয়ন্তী। অয়ন্তীর সমস্ত কায়া কেঁপে উঠে। জাহিনের গলায় এই ডাকটা যখনই অয়ন্তী শুনে তখনই মনের ভেতরে অচেনা অজানা শীতল এক স্রোত বয়ে যায়। অয়ন্তী না চাইতেও আস্তে করে বলে, হু। জাহিন আকুতি ভরা কণ্ঠে অবতার করল, মাথায় হাত বুলিয়ে দিন। সারা রাত ঘুমাতে পারিনি, টেনশন, এখন একটু ঘুমাতে চাই পরম শান্তিতে আপনার বুকে মাথা রেখে। অয়ন্তী থম মেরে রইল। জাহিনের এ কোন রূপ দেখছে সে? এমন আকুতি ভরা কণ্ঠে অবতার করলে কি ফিরিয়ে দেওয়া সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু অয়ন্তীর হাত নাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। আবারও জাহিনের জারানো কণ্ঠ স্বর ভেসে আসলো, এভাবে লৌহার মতো শরীর শক্ত করে রেখেছেন কেন? শরীর ছাড়ুন। অয়ন্তীর কণ্ঠ নালি কাঁপছে। তারপরও কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এভাবে। জাহিন মাথা তুলে অয়ন্তীর দিকে তাকালো। জাহিনের চোখে চোখ পড়াতে অয়ন্তী নজর সরিয়ে নিল। এই গভীর চোখের দিকে সে তাকিয়ে থাকতে পারে না, কেমন জানি অদ্ভুত অনুভূতি হয় মনের গহীনে, যেটা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। জাহিন কিছু বলল না, বুঝতে পারল বউ তার বড্ড লাজুক, নিজ থেকে কিছু করতে পারবে না, যা করার তাকেই করতে হবে। জাহিন অয়ন্তীর ডান হাতটা নিজেই নিজের মাথা রেখে বলে, নিন এবার মাথায় হাত বুলিয়ে দিন আর আমি ঘুমাই। খবরদার, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আপনি এই বিছানা থেকে উঠবেন না। এটা আপনার শাস্তি আমাকে সারা রাত জাগিয়ে রাখার জন্য। বলেই জাহিন আবারও মাথাটা হেলিয়ে দিল অয়ন্তীর বক্ষস্থলে। অয়ন্তী বোকা বনে গেল জাহিনের এহেন কথা শুনে। সে জাগিয়ে রেখেছে মানে কি? রাতে কি হয়েছিল? অয়ন্তী এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বামীর মাথা বুলাতে শুরু করল। জাহিনও মুচকি হেসে অয়ন্তীকে নিবিড়ভাবে আরেকটু জড়িয়ে ধরল। এক সময় অয়ন্তীও ঘুমিয়ে পড়ল জাহিনের সঙ্গে। অয়ন্তীর ঘুম ভাঙল 9টা 10-এ। আধ বোঝা চোখে পুরো ঘরটায় নজর বুলিয়ে নিল। হঠাৎ করেই জাহিনের কথা মনে পড়তেই তড়িৎ বেগে পাশে তাকায়, কিন্তু না, জাহিন নেই। গেল কোথায় লোকটা? অয়ন্তী কিছুক্ষণ বসে রইল, মনে করল জাহিনের ভোর বেলার পাগলামিগুলা। অধর কোণে ফুটে উঠল মিষ্টি হাসি, কিন্তু পরক্ষণে হাসিটা মিলিয়ে গেল। এটা ভেবে এত বেলা অবধি সে ঘুমিয়েছে, কি ভাববে বাড়ির সবাই। অয়ন্তী তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসতে আয়নায় দেখতে পায় গোলাপি রঙের একটা স্টিকি নোট লাগানো। অয়ন্তী স্টিকি নোটটা হাতে নিল, সেখানে লেখা, সরি, ভোর বেলায় আপনাকে এভাবে জ্বালানোর জন্য। নিচে ছোট্ট করে লেখা, জাহিন। অয়ন্তী হাসল।
ভারী মিষ্টি সেই হাসি। এইট লোক নিশ্চিত পাগল হয়ে গেছে। সকলে নিজেই এমন উদ্ভট কাণ্ড ঘটালো আর এখন সেটার জন্য স্টিকি নোটে চিঠি লিখে ক্ষমা চাইছে। এত ভালো কেন লোকটা? বারবার অয়ন্তী মুগ্ধ হচ্ছে জাহিনের করা প্রত্যেকটা কাজে, সাথে অবাকও হচ্ছে। অয়ন্তী স্টিকি নোটটা একটা বইয়ের ভাঁজে রাখলো, সেখানে জাহিনের লেখা প্রথম চিঠিটাও অয়ন্তী যত্ন করে রেখেছে। অয়ন্তী বইটা রেখে নিচে গেল। ভেবেছিল হয়তো বাড়ির কেউ কিছু বলবে, কিন্তু না, সবাই আরও তার ঘুমের খবর নিচ্ছে। অয়ন্তী নিজেকে এই প্রথমবারের মতো ভাগ্যবতী মনে করল, এমন স্বামী আর এমন ভালো শ্বশুরবাড়ি পেয়ে। চলবে।